আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আলহামদুলিল্লাহ, সালাতু আসসালামু আলা রসুলিল্লাহ আলা আলিহি ওয়াসহাবিহি ওয়ামান ওয়ালা। আজকে আমাদের শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির 15তম অধিবেশন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা মূলত মনোযোগ দিব হলো গিয়ে পাঠ পরিকল্পনা। একটা নির্দিষ্ট পাঠ 1 ঘন্টার একটি ক্লাস কিভাবে করে আমরা পরিকল্পনা করব, এটা আমাদের মূল আলোচনার বিষয়। তো এর আগে দুইটি বিষয় আমরা বলবো। তো আমি আমার স্ক্রিনটিও শেয়ার দিয়ে রাখছি, কারণ আমাদের অনেকগুলো বিষয় আপনাদেরকে দেখাতে হবে। তো যখন বলবো তখন আপনারা কম্পিউটারের স্ক্রিনটি দেখবেন। আপাতত প্রয়োজন নেই, তবে আমি শেয়ার দিয়ে রাখছি, আপনারা দেখতে পাবেন। আচ্ছা, আশা করি কম্পিউটার স্ক্রিনটাও তো দেখতে পাচ্ছেন, একটু নিশ্চিত করেন। আচ্ছা, ঠিক আছে। তো একদম প্রথমে একটা জিনিস বলে নিই আমরা, যে এটা অবশ্যই একটা প্রশ্ন এসেছিল, যে আমরা যে ধরন 1 এবং ধরন 2 এই দুই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছি। তো ধরন 2 যেটা আমরা বলছি, এটা নিয়ে যে আমি প্রথম কথা বলছি তা না। আমার আগে বহুত মানুষ গত বছরের পর বছর 50-60 বছর ধরে বা আরও আগে থেকে এই একই কথা বলছে যে কিভাবে দিন এবং দুনিয়ার সমন্বয়ে একটি শিক্ষা ব্যবস্থা তৈরি করা যায়। সেটার ফলশ্রুতিতেই যে আমাদের আলিয়া মাদ্রাসা এবং বিভিন্ন দেশে আরও বিভিন্ন রকম ইসলামিক স্কুল ইত্যাদি গড়ে উঠেছে। তো সেটা সফল হলো না কেন? হ্যাঁ, আমরা ধারণা 1 যেটা হলো গিয়ে ধারণা 1 আপনাদের যে মাদ্রাসা, সেটার বিষয়ে পরে আসি, সেটা অন্য একটা আলোচনা। যে দ্বিতীয় ধারণার বিষয়গুলো কেন সফল হলো না, তার মধ্যে দুইটি বিষয়। কারণ আমিও যেই স্কুলে কাজ করতাম তারাও নিজেদেরকে ইসলামিক স্কুলই বলে, কিন্তু ওইখানেও এই সমস্যাটা আমি দেখতে পেয়েছি। তার মধ্যে 1 নম্বর যে সমস্যা, সেটা হলো যে অতিমাত্রায় উচ্চভিলাষী একটা প্রকল্প নিয়ে তারা সামনে এগিয়েছে, যার কারণে এটা হয়নি। কীরকম, যে তারা বলতো এবং এখনও অনেকে বলে যে আমরা এমন একটি ইসলামিক স্কুল করব যেখান থেকে একজন ছাত্র বা ছাত্রী সে আলেমও হবে, হাফেজও হবে, আবার একজন বড় ইঞ্জিনিয়ারও হবে। এটা সম্ভব না। প্রথম কথা, এটা অস্বাভাবিক। কারণ আপনি যদি বিশেষায়ন করেন, একটা বিষয়ে যদি আপনাকে বিশেষজ্ঞ হইতে হয়, তাহলে এটার পিছনে আপনাকে অনেক সময় দিতে হবে। আজ পর্যন্ত এরকম কখনো দেখা যায়নি। যদি হয়ও কেউ, সেটা হলো গিয়ে আপনার উদাহরণ দেওয়া যাবে না, সেটা বিশেষ একটি ঘটনা। তার মানে একজন জগৎ বিখ্যাত মুফাসসির হবে এবং তার সাথে সাথে সে একজন জগৎ বিখ্যাত ইঞ্জিনিয়ার হবে, এরকম ঘটনা হওয়া অসম্ভব। এবং আল্লাহ রাসূলের জীবনীতেও আমরা সেই জিনিসটা পাই। যখন আমি এর আগেও বলেছিলাম, যখন হলো গিয়ে খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহ রাসূল জানতেন ওনার উনি কোন বিষয়ে বিশেষজ্ঞ, ওনাকে সেই কাজটাই দেওয়া হয়েছে। সুতরাং ওনাকে যদি এনে হাফেজ বানানোর প্রচেষ্টা করা হয়নি, অথবা মানে স্কুলে বা কোথাও প্রতিষ্ঠানে ঢুকিয়ে দিয়ে ওনাকে বসিয়ে বসিয়ে শিক্ষা দেওয়ার থেকে ওনার যেই বিশেষজ্ঞ বিষয় ছিল, উনি যেই কাজে পারদর্শী, ওই কাজই ওনাকে দেওয়া হয়েছে। এবং ওনার জীবনীতে আপনারা পড়লে দেখবেন, উনি যে খুব বেশি হাদিস বর্ণনা করেছে, আমি তো পাইনি কখনো ওনার পক্ষ থেকে কোনো হাদিস। অথবা উনি যে কোরআনের মুফাসসির ছিলেন, বরং উনি নিজেই বলেছে যে এই যুদ্ধ করতে করতে কোরআনের পিছনে আমার সময় দিতে পারলাম না, যে শেষ দিকে বলেছে। তো এটার কারণ হলো গিয়ে স্পেশালাইজেশন, বিশেষজ্ঞ হওয়ার কারণে। এবং যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি যখন এসে আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাদিসগুলো মুখস্থ রাখতে চাই, আমি কিন্তু পারছি না। তো উনি যখন ব্যক্ত করেছে যে উনি কি করতে চায়, মানে এই বিষয়ে উনি বিশেষজ্ঞ হতে চায়, আল্লাহ রাসূল কিন্তু ওনাকে ধরে একটা চাপ দিল। এরপর থেকে উনি আর হাদিস ভুলেনি। তার মানে যেই দিকে বিশেষজ্ঞ ছিল, আল্লাহ রাসূল তাকে ওই দিকে ব্যবহার করেছে। এটাকে উল্টাপাল্টা করে যে না, তুমি গিয়ে এই কি বলে মারামারি কীভাবে করতে হয়, জিহাদ কীভাবে করতে হয়, সেটার দিকে বিশেষজ্ঞ হও। উনি বলছে আমি হাদিস মুখস্থ করতে চাই, আল্লাহ রাসূল বলছে ঠিক আছে, আসো তোমাকে সেটার ব্যবস্থা করি। তো আরেকজন ছিল সমরবিদ, ওনাকে সেই কাজই দেওয়া হয়েছে। আর এই দুইটাকে একসাথে করতে গেলে আজ পর্যন্ত এরকম হয়নি যে একজন আর্মি জেনারেল হবে, সে আবার হলো গিয়ে ধরেন উসুলে হাদিসের উপরে একদম বিশেষজ্ঞ হবে। এটা অসম্ভব একটা বিষয়। সুতরাং এইটা করতে গিয়ে বিশাল একটা খিচুড়ি পেকেছে। দ্বিতীয় যেই কাজটা হয়েছে, এটা অনেক স্কুলে এখনও চেষ্টা করছে, কেউ আজ পর্যন্ত সফল হয়নি, আমার চোখে এখনও পড়েনি। আপনি বলেন এমন কোন ইঞ্জিনিয়ার আছে যে 100 তলা বিল্ডিং করেছে, অথচ সে আবার গিয়ে পৃথিবীতে সব বড় বড় দেশে তাফসির করে বেড়ায়? এরকম কে আছে দুনিয়াতে? 700 কোটি 800 কোটি মানুষের মধ্যে একজনও পাবেন না খুঁজে। এটা সম্ভব না। এটা 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 একটা মানে এটা এমন একটা ধারণা যেটা বাস্তবে আসবে না কখনো। দ্বিতীয় যেই কারণটার কারণে এটা সফল হয়নি, সেটা হলো আরেকটা ধারণা ছিল যে মাদ্রাসা, স্কুল, এই যে আলাদা আলাদা সব প্রতিষ্ঠানকে সবগুলোকে একসাথে আনো,
কেন? কারণ হলো গিয়ে যে বিশেষায়িত জ্ঞান প্রথম 12 বছর কোনো বিশেষায়িত জ্ঞান থাকবে না। 12 বছর শেষ হওয়ার পরে, কলেজ শেষ হওয়ার পরে বা এইচএসসি শেষ হওয়ার পরে সে কি মদিনায় যাবে নাকি দেওবন্দে যাবে না ইঞ্জিনিয়ার হবে না কি হবে না হবে সেটা পরে শুরু হবে। তার মানে প্রথম 12 বছর তাদেরকে সাধারণ জ্ঞান সব কিছুই শেখানো হবে। 12 বছর পরে, 12 বছর আর 4 বছর মানে 16 বছর বয়সে গিয়ে সে সিদ্ধান্ত নিবে যে আসলে সে কোন দিকে যেতে চায়। এইটাও বাস্তবায়ন করা সম্ভব না। এবং এই ধারণাটা কোত্থেকে এসেছে? এই ধারণাটা এসেছে হলো গিয়ে অমুসলিমদের কাছ থেকে। তারা বলে যে 18 বছর পর্যন্ত কারো কোনো ধর্ম থাকবে না। এটা এখন পর্যন্ত তারা বলছে বিভিন্ন দেশে, 18 বছর পর্যন্ত কারো কোনো ধর্ম থাকবে না। 18-র পরে সে যখন বালেগ হবে, ওরা যেরকম 18-তে বালেগ বলে, বালেগ হওয়ার পরে সে সিদ্ধান্ত নিবে সে কি মুসলিম হবে, সে কি খ্রিস্টান হবে, সে কি ইহুদি হবে। যে যেই ঘরে জন্ম নেক, মুসলিমের ঘরে জন্ম নিলেও 18 বছর পর্যন্ত তার ধর্মীয় কোনো পরিচয় থাকবে না। 18 বছরের পরে সে মুসলিমের ঘরে জন্মগ্রহণ করার পরেও তার সামনে পছন্দ করার সুযোগ দেওয়া হবে যে সে মুসলিম হবে কি হবে না। এগুলি সব অমূলক বিষয়। তো এই অমূলক ধারণা থেকে এটাও এসেছে যে একটা রাষ্ট্রে আইন ব্যবস্থা এক থাকবে, পুলিশ একরকম থাকবে, সেনাবাহিনী একরকম থাকবে, তাহলে শিক্ষা ব্যবস্থা এতগুলো থাকবে কেন? বাংলাদেশে তো 3 ধরনের সেনাবাহিনী নেই, বাংলাদেশে তো 3 ধরনের পুলিশ বাহিনী নেই, সবই তো একটা নির্দিষ্ট মন্ত্রণালয়ের অধীনে। তাহলে শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে আবার ব্যক্তিগত স্কুল, আবার ইংরেজি মাধ্যমের স্কুল, আবার বাংলা মাধ্যমের স্কুল, বাংলা মাধ্যমের মধ্যে আবার ইংরেজি ভার্সনের স্কুল, এত আবার মাদ্রাসা, আলিয়া কমি, এত কিছু দরকার কি? সবগুলোকে একসাথে খিচুড়ি পাকাও, এরপরে 16 বছরের পরে গিয়ে যে যার খিচুড়ি খাবে। এইটাও হয় না। কারণ আপনি যদি 16 বছর 17 বছর পরে গিয়ে তার এত বড় একটা শিক্ষা জীবন যদি সে বিশেষায়িত জ্ঞানের সাথে তার সম্পর্ক না থাকে, হঠাৎ করে গিয়ে সে আলেম হয়ে যাবে, এটা বড় ভয়ঙ্কর একটা বিষয়। তো এই দুইটা কারণে এই যে ধারণাটা যে দুনিয়া এবং দিনের জ্ঞানকে একসাথে করে এমন কিছু একটা করা, সেটা কোনোটাই হয়নি। তো এই জন্য আমি ওগুলোকে পুরোই বাদ দিয়ে দিয়েছি। আমি একদম ছোটোকাল থেকেই বিশেষায়িত জ্ঞান থাকবে। এবং ওই যে বললাম যে ওই উচ্চবিলাসী না যে তাকে আমি এখন মনে করেন যে পৃথিবীর শ্রেষ্ঠ ফকি বানাবো, আবার মনে করেন সে একজনের হৃৎপিণ্ড বের করে সে কেটে আবার ঠিক করেও দিবে, এই ধরনের উচ্চবিলাসী স্বপ্ন আমার নাই। যে যেদিকে যাক সে সেই দিকেই যাক। এবং এই বিশেষায়িত জ্ঞান এটা পুরো পৃথিবীতেই সমাদৃত এবং আল্লাহ রাসূলের জীবন থেকেই এটা পাওয়া যায়। তো এই দুইটা কারণে এই যে দ্বিতীয় ধরনের যে শিক্ষা প্রতিষ্ঠান, সেটা এখন পর্যন্ত আমরা মানে আলোর মুখ দেখিনি, যেখান থেকে আসলে খুব ভালো কিছু হয়েছে। আচ্ছা, এরপরে গতকালকে আমাদের গত ক্লাসে যে আমাদের ছিল শিক্ষাবর্ষ পঞ্জিকা, হতে পারে এটা গতকালকে আমার ভিডিওতে খুব পরিষ্কার আসেনি, কারণ আমার একটা ভুলের কারণে। আমি আজকে সেটা কিছুক্ষণের জন্য দেখিয়ে রাখছি যাতে করে কোনো কারণে এটা মিস না হয়। আচ্ছা, শুধুমাত্র আমি দেখিয়ে রাখবো যাতে করে একটা মিনিট। আচ্ছা, তো এটা বড় করে ছোট করে এসেছিল। তো এখানে আমরা প্রথমে যেটা দেখেছি সেটা হলো আমরা এটার মূল লক্ষ্য উদ্দেশ্য কি, যে একটা কাগজের মধ্যে 1 বছরের মৌলিক যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মৌলিক যে কার্যাবলী কর্মকাণ্ড আছে, পরীক্ষা নেওয়া, পাঠদান করা, এরপরে শিক্ষা সফর, এরপরে কোনো প্রতিযোগিতা, খেলাধুলা ইত্যাদি, একটা প্রতিষ্ঠানে ধরেন 10-15টা নির্দিষ্ট মৌলিক কার্যক্রম আছে। এর বাইরে অনেক ছোটোখাটো অনেক কিছুই থাকতে পারে, সেটা এখানে আসবে না। মৌলিক যে বিষয়গুলো, যেগুলি একটা শিক্ষা প্রতিষ্ঠানের স্তম্ভ, যেগুলি ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের কোনো মূল্য নেই, এই বিষয়গুলোকে আমরা 1 বছরের একটা শিক্ষাবর্ষের সবগুলোকে একটা কাগজে নিয়ে আসতে যাচ্ছি, যেটা শিক্ষক, ছাত্রছাত্রী, শিক্ষার্থী এবং অভিভাবক এবং পরিচালক সবারই কাজে লাগবে। সে সবই এক চোখে একবারেই, মানে 2 চোখে একবারে যখন সামনে আসবে সবগুলো পরিষ্কারভাবে বুঝে ফেলবে। তো একটা উদাহরণ দিয়েছিলাম, আমি যে স্কুলে কাজ করতাম সেটার নাম ছিল 7 স্কাইজ ইন্টারন্যাশনাল স্কুল। সে আমার স্কুল থেকে এই বছর এটা আমি নিয়েছি। আমি 2 বছর বা 2-2.5 বছর আগে থেকে আর ওইখানে আর কাজ করছি না। তো তাদের কাছ থেকে আমি নিয়েছি, আমাদের সাথে এখনও ভালো সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ। তো ওরা দেখেন এই যে 12টা মাসের একটা ক্যালেন্ডার তৈরি করেছে এবং এক একটা রং দিয়ে তারা বুঝাচ্ছে এক একটা নির্দিষ্ট কার্যক্রম। যেরকম আকাশি কালার যেগুলো দেখতে পাচ্ছেন, এই দিনে এটাকে বলা হয় স্কুল ডে, তার মানে এই দিনে শুধু পাঠদান করা হবে। এখানে ওই দিন কোনো পরীক্ষা নাই, কোনো খেলাধুলা নাই, কিছু না। হ্যাঁ, ওই দিনে মানে একটি নির্দিষ্ট পাঠের মধ্যে যদি কিছু পরীক্ষা নিরীক্ষা থাকে যেটা ব্যক্তিগতভাবে ওই শিক্ষক নির্ধারণ করবে, সেইটা সেখানে থাকতে পারে। কিন্তু
প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, তৃতীয় সাময়িক যে পরীক্ষাগুলো হয়, যেটা একদম পুরো স্কুল জুড়ে হয়, সেগুলি ওখানে থাকবে না। তো এইটার আদলে এবং আরও অনেক প্রতিষ্ঠানেরগুলোকে গবেষণা করে আমি একটা তৈরি করেছিলাম, সেটা আপনাদেরকে দিয়েছি। এবং এটা আমি তৈরি করেছি, এটা ইমেল করেছি, আশা করি পাওয়ার কথা। কেউ বলতেছেন পান নাই, আমি যশোরকেও ইমেল করেছি, আবারও আমি মুফতি সাহেবের ইমেল করেছি। ওখান থেকে আপনারা নিয়ে নেবেন। এটা না পাওয়ার কোনো কারণ নাই, আমার এখানে দেখাচ্ছে যে এটা পাঠানো হয়েছে। তারপরে যদি কোনো সমস্যা থাকে জানাবেন। তো সেখানে এই যে 12 মাস দেয়া আছে, আপনার শিক্ষাবর্ষ যদি জানুয়ারি থেকে ডিসেম্বর হয় তাহলে 1 বছরের মানে 1 বছর, যেটা আমরা যে ক্যালেন্ডার ইয়ার যেটা বলি 2021ই হবে। আর যদি আপনারা রামাদান টু রামাদান করেন তাহলে হয়তো 2021, 2022 এরকম কিছু একটা হতে পারে। সেটা যেটাই হোক, আপনারা যেভাবে করবেন সেভাবে করবেন। নিচে আমাদের এই বিভিন্ন রঙগুলো দেওয়া আছে, আমি প্রায় 18টা কার্যাবলী এখানে দিয়ে রেখেছি। আপনারা কম বেশি করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনারা তৈরি করবেন সেটা সুন্দর করে, যেটা কালকেও ক্লাসের মধ্যে বলে দেওয়া ছিল, যেই রং দরকার, আপনারা শিক্ষাবর্ষ শুরু হবে কবে থেকে, যেখানে যেটা দরকার সেটা আপনারা করতে পারবেন ইনশাল্লাহ। তো এইটা ওইখানে ছিল, এইটা দেয়া আছে। এরপরে আমাদের এটার সাথে আপনি মিলাবেন হলো আমাদের যে সরকারি যে ক্যালেন্ডার, অবশ্যই সেটার সাথে আমাদের মিলতে হবে, কারণ আমাদের সরকারি ছুটিগুলো এখানে ঠিক রাখতে হবে। এই ক্যালেন্ডারটাও আপনাদেরকে দিয়েছি, এটা আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন, এটা আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না। সো এখানের সাথে যে সরকারি যে ছুটি, যেই ছুটিগুলো অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে, সেইগুলো এখান থেকে নিতে পারবেন। এছাড়া এখানে অন্যান্য যে ছুটিগুলো আছে নিচে দেখবেন স্পষ্ট আকারে সব লেখা আছে। তো আপনাদের মাদ্রাসার নিজস্ব কিছু ছুটি থাকতে পারে যেটা সরকারি ছুটির সাথে মিলবে না, সেটা আলাদা বিষয়। রামাদানে হতে পারে, ওয়াজ মাহফিলের জন্য হতে পারে, অথবা অন্যান্য প্রশিক্ষণের জন্য হতে পারে। আবার সরকারি কিছু ছুটি আছে যেটা আপনাকে বাধ্যতামূলক মানতেই হবে। আর কিছু ঐচ্ছিক ছুটি আছে যেটা বিভিন্ন প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় হোক অথবা কোনো একটা প্রতিষ্ঠান, তারা তাদের নিজেদের মতো সেটা সিদ্ধান্ত নেয় যে ওই দিন সে ছুটি রাখবে কি রাখবে না। তো এগুলি আপনারা আপনাদের এই ক্যালেন্ডারের মধ্যে নিয়ে আসবেন ইনশাল্লাহ। তো এইটা ছিল গত ক্লাসে, আপনারা ভিডিওটা দেখলে তো স্পষ্ট হয়ে যাবেন। এই জিনিসগুলো আমি স্পষ্ট রাখলাম যাতে ওই দিন যেহেতু আসে নাই আমাদের সামনে, তা যাতে চলে আসে। তো এটাও দেয়া আছে, আমি যেটা তৈরি করে রেখেছি সেটাও আপনাদেরকে ইমেল করা আছে, এটাও ইমেল করা আছে। তো আশা করি খুব সহজেই হয়ে যাবে। আমাদেরকে পাঠিয়েছেন যশোর থেকে, আলহামদুলিল্লাহ পাঠিয়েছেন। মুফতি সাহেব বলল বগুড়ারটা এখনও কার্যক্রম, ওনাদের বোধ হয় প্রথম কথা হলো রঙিন প্রিন্টার হয়তো ছিল না, তারপরে হয়তো কারেন্ট নাই, ওনাদের বেশ ঝামেলা চলছে। এগুলো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি মুফতি সাহেবকে বলেছি, উনি বলতেছেন যে একটা জেনারেটর কিনে এগুলো ইনশাল্লাহ ঠিক করবেন। তো ওনারা মোটামুটি যা করেছেন তাও আলহামদুলিল্লাহ, এই প্রথমবার তো কিছু একটা হয়েছে, এগুলো তো কখনো আপনারা করেনই নাই। সেই অনুযায়ী যাই করে পাঠিয়েছে, উনি এখানে অনেকগুলো জিনিস লিখেছে, সরকারি ছুটি, মাদ্রাসা, তারপরে ছুটি, বার্ষিক পুরস্কার, পরীক্ষা প্রস্তুতি, প্রায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা, আর এখানে প্রায় 16-17টার মতো যেটা আমি বললাম সেই কার্যাবলীগুলো আছে এখানে। যখন ওনারা এই ভিডিওটা দেখবে, অবশ্যই যেহেতু ওনারা উপস্থিত নেই, ওখানে বলে রাখি এখানে ভাষাগত বিষয়, এটা নিয়ে আমি খুবই মনোক্ষুণ্ণ সবার উপরেই, আমার নিজের সহ এবং আমার পরিবার সহ, যে আমরা কেন বাংলা ভাষার মধ্যে ইংরেজি ব্যবহার করছি। যদি আরবি ব্যবহার করেন আলহামদুলিল্লাহ, আরবি ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। যদি বাংলা হয় বাংলা। এই যে এখানে লেখা আছে ক্লাস ডে, এই ক্লাস ডে মানে কি? এটা হলো নিয়মিত পাঠ, নিয়মিত পাঠের দিন অথবা নিয়মিত পাঠ দিবস। বাংলা তো শব্দগুলো আছে। তো আমি বুঝলাম ইন্টারনেটের শব্দ বাংলা হলো অন্তর্জাল, এটা শুনলে মানুষ বুঝে না অনেক সময়, অথবা ডিজিটালের কোনো বাংলা নাই, বা ভার্চুয়ালের সামর্থক কোনো বাংলা নাই। ভার্চুয়াল মানে অবাস্তব। এখন আপনার সাথে আমার ভার্চুয়াল মিটিং হচ্ছে, আমি যদি বলি অবাস্তব সভা, তাহলে শুনতে কেমন লাগে? তো সেটা নাহলে বুঝলাম। কিন্তু এই যে এখানে আছে হলো গিয়ে কি বলে মাসিক মিটিং, মাসিক মিটিংয়ের তো একটা বাংলা শব্দ আছে, সেটা হলো সভা। তাহলে আমি কেন এখানে ইংরেজি শব্দ ব্যবহার করছি? যেটা ইংরেজি শব্দের বাংলা সমার্থক নাই। ইংরেজি শব্দ 6.5 লাখ, বাংলা শব্দ 1.5 লাখ। তার মানে 1.5 লাখ শব্দ তো, 1.5 লাখ শব্দ দিয়ে আপনি 6.5 লাখ শব্দ আপনি তো পাবেন না। সুতরাং কিছু ইংরেজি শব্দের বাংলা হবে না, যেগুলো আমরা চেয়ার টেবিল, যেগুলি বাংলাতে বাংলা হিসেবেই ব্যবহার হয়, সেটা বাংলা একাডেমির যে অভিধানের মধ্যে আছে। কিন্তু এছাড়াও যে আমরা তো বাংলা ভাষাভাষী, যে আমরা না বাংলার জন্য আমরা জীবন দিলাম, আমরা আমাদের মাতৃভাষা হলো আন্তর্জাতিক মাতৃভাষা, তাহলে এই অবস্থা কেন থাকবে? তো আপনাদের সবাইকেই বলছি, কথা বলার সময় শুরু করে আজকে এই বাংরেজি আর বাংলিশ ভরে গেছে সব জায়গায়। 3 মিনিট কথা বলা যায় না বাংলা ইংরেজি শব্দ ছাড়া। ওই ইংরেজি শব্দের বাংলা সমার্থক শব্দ যদি না থাকে বা বুঝে যদি অসম্ভব হয়, যেমন ই কমার্স,
বৈদ্যুতিক বাণিজ্য বললে মানুষ বুঝে না, ই কমার্স বললে আচ্ছা ঠিক আছে আপনি ইন্টারনেটের মাধ্যমে কেনাকাটা করছেন, মানুষ বুঝে, এরকম কিছু শব্দ থাকতে পারে, বা কিছু নির্দিষ্ট পরিভাষা থাকতে পারে, চিকিৎসা বিজ্ঞানের পরিভাষা থাকতে পারে, অথবা অন্য কোনো বিজ্ঞানের পরিভাষা থাকতে পারে যেটার বাংলা নাই, আপনি ইংরেজি শব্দ ব্যবহার করছেন, কোনো সমস্যা নেই। আমরা আরবি থেকে, সংস্কৃত থেকে বহুত শব্দ ধার করে এনে আমরা ব্যবহার করছি, আলহামদুলিল্লাহ সেগুলি বাংলা হিসেবেই আমরা ব্যবহার করি। কিন্তু এই যে ক্লাসের ইংরেজি হলো গিয়ে পাঠ, দিনের ইংরেজি হলো গিয়ে দিবস, ডে এর ইংরেজি দিন অথবা দিবস। তো এগুলো থাকতে আমরা কেন করছি না? ভাষা, ইসলামী শিক্ষা ব্যবস্থার মধ্যে ভাষা অসম্ভব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সুতরাং এটা নিয়ে হেলাফেলা করবেন না, ভাষাগুলো ঠিক করবেন। এখানে লিখছে অভিভাবক সম্মেলন, সেটা ঠিক আছে, আবার ক্লাস মিটিং হলো গিয়ে সভা, সাক্ষাৎকার যে ইন্টারভিউ হলো সাক্ষাৎকার, এগুলি সবগুলোরই শব্দ আছে। আচ্ছা ঠিক আছে, আজকে এই বিষয়গুলো এই পর্যন্তই। এখন আমরা আমাদের আজকের মূল ক্লাস শুরু করব। এটা বাদ দিয়ে দিচ্ছি, এটা দেখানো শেষ, এটাও আর লাগছে না। আচ্ছা এখন দেখেন, এবার লেখা শুরু করবেন। যেই ভাই লিখছিলেন আমাদের পয়েন্টগুলো মাঝখানে, উনি হয়তো লিখছেন, আজকে লিখবেন, ঠিক আছে? তো প্রথম কথা আজকে বুঝে নেন, প্রথম 3টি কথা বলবো। একটি হলো কি আজকের যে ক্লাসটি, মানে আজকে আপনাদেরকে যা দেখাবো, এটা হলো শিক্ষকদের জন্য একটা কোষ্ঠী পাথরের পরীক্ষা হবে। আসলে আপনি সত্যিকার অর্থে আপনি শিক্ষক হওয়ার জন্য, আপনি পেশাদার শিক্ষক হওয়ার জন্য কি আপনি শিক্ষকতা করছেন, নাকি আপনি অতিথি শিক্ষক শুধুমাত্র চাকরির জন্য এসেছেন? আমি আপনাকে জিজ্ঞেস করবো না, আপনার অন্তর আপনাকে আজকে বলে দিবে যে আসলে বিষয়টা কি। আসলে আপনি কি একজন জাদ্রেল শিক্ষক, আপনি আপনার নেশা এবং পেশা, আপনি কি সত্যিকার অর্থে একজন সারা জীবনের জন্য শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান কি চান না? এটা আজকে আপনার চোখের সামনে স্পষ্ট হবে। সো এটা বিশাল একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো গিয়ে যে দয়া করে নিজের মনের মধ্যে এই ধরনের ধারণা রাখবেন না, বা আমাকেও দয়া করে জিজ্ঞেস করবেন না যে দেখেন বড় বড় মাদ্রাসা আছে, এখানে পটিয়া মাদ্রাসা আছে, হাটহাজারী মাদ্রাসা আছে, তারপরে হলো গিয়ে কওমিদের যে মাদ্রাসা আছে ওইখানে তো এত কিছু হয় না। এসে দেখেন ওইখানে কি হয় না হয় আমি জানি না, আর সেটা আমার জানার প্রয়োজনীয় নেই। সেখানে অনেক কিছুই হতে পারে, ওখান থেকে বড় বড় আলেম হয়েছে না, অবশ্যই হয়েছে, সেটা নিয়ে আমার কথা না। এখন আমি ওই দিকে যাইতেও চাই না, মানে যে আমার বাপ দাদারা কী করেছে বা আগে কী করেছে যেটা যেভাবে হয়েছে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। এটা নিয়ে আমি কখনো কারো ভুল ধরে না। আচ্ছা ঠিক আছে, দেখেন এত বড় মাদ্রাসা কিছুই পারে না, আমি জীবনে এই ধরনের কথা কখনো বলি না। ওনারা যা বুঝেছে, যা প্রয়োজন ছিল, যখন যেটা প্রয়োজন ছিল হয়েছে। যখন দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে ওই সময়ে তারা যা বুঝেছে তারা করেছে, কিন্তু সময় কি পরিবর্তন হয়েছে না? ওই লোকগুলো যারা দেওবন্দ মাদ্রাসা ধরেন 200 বছর আগে প্রতিষ্ঠা করেছে, আপনি কি মনে হয় আজকে তারা জীবিত থাকলে তারা একই কায়দায় মাদ্রাসা প্রতিষ্ঠা করতো? তাদের কি লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে কোনো পরিবর্তন আসতো না? অবশ্যই আসতো। তো সেটা এক বিষয়। সুতরাং ওই দিকে আমরা যাব না যে কি ভালো আছে, কি হয়ে গেছে, কেন ওনারা এরকম করছে না, বাদ। আমার কথা হলো একটা, সেটা হলো গিয়ে আল্লাহর দিনকে সামনে নেওয়ার জন্য হালাল যত পদ্ধতি আছে আমি প্রত্যেকটা আমার সারা জীবনের যত শেষ সম্বল পর্যন্ত আমি সেটা চেষ্টা করে যাব। সুতরাং যতই হালাল হয় আলহামদুলিল্লাহ, কে ব্যবহার করলো, কে করলো না, কেন করলো না, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। যদি এটা নিষিদ্ধ হয় যে না এটা তো শরিয়া এটাকে নিষিদ্ধ করেছে, সেটা আপনি বলেন, আমি সাথে সাথে বাদ দিয়ে দিব, কারণ আমারও তো সেটা নিয়ে মাথা ব্যথা নাই। কিন্তু যদি সেটা হালাল হয় বা মুবাহ হয়, যেটার অনুমতি ইসলাম দিয়েছে, সেটা অন্যরা কেন করলো না এই জন্য আমি করব না, বা এটা এরকম কেন ওরকম কেন, এই জিনিসটা থেকে আমরা বিরত থাকবো, নাহলে আমরা সামনে এগোতে পারবো না। আর এত কিছু করার পরও মুসলিম উম্মাহ কিন্তু খুব ভালো জায়গায় নাই, সুতরাং আমাদেরকে অন্য কিছু করতে হবে, এটাও আমাদের বোঝা উচিত। তৃতীয় যে বিষয়টা বলবো সেটা হলো গিয়ে, আপনাদের আরেকটা মনে একটা শঙ্কা আসতে পারে যে আমি যে কথাগুলো বলছি বা যে পদ্ধতিগুলো আপনাকে বলছি, এই অধিকাংশগুলো এগুলি অমুসলিম শিক্ষা ব্যবস্থা থেকে বা অমুসলিম শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা ইত্যাদি ইত্যাদি থেকে এসেছে, এবং এতে কোনো সন্দেহ নেই যে এই কথাটা সত্য। তাহলে এটার জবাবটা কি? আসলে এটার জবাবটা খুব সহজ। সেটা হলো গিয়ে আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, ওনার আগের ঘটনাগুলো বলছি না, কি ভয়ঙ্কর ঘটনা ছিল আপনারা সবাই জানেন। উনি ওখান থেকে বের হয়ে এসে যখন উনি এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুইজন যখন মানে যাওয়া শুরু করলেন মদিনার দিকে, মজার বিষয় হলো ওনার দুইজনে একজনও মদিনার রাস্তা চিনেন না, দুইজনের একজনও মদিনার রাস্তা চিনে না। চিন্তা করেন, পিছনে ওনাদেরকে হত্যা করার জন্য একদল বিশেষ হত্যাকারী বাহিনী ঘুরে বেড়াচ্ছে, ওনারা মদিনাতে যাবেন, দুইজনের একজনেরও মদিনায় কোন রাস্তা দিয়ে গেলে ভালো হবে বা কি ওনাদের জানা নাই। তারপর ওনারা কি করলেন, ওনারা একজন লোককে ভাড়া করেছিলেন,
অর্থের বিনিময়ে আল্লাহ রাসূল নিজে একজন লোককে ভাড়া করেছিলেন, যে লোকের কাজ হবে ওনাদেরকে মদিনার রাস্তা দেখায় দেওয়া। আপনি জানেন ওই লোকটা যে অমুসলিম ছিল, ওই লোকটা একজন অমুসলিম ছিল, সে মুসলিম ছিল না, সে মক্কার সেই মনে করেন যে এই মূর্তি পূজারী ছিল। চিন্তা করেন আপনার জীবনের এরকম একটা অবস্থাতে যদি আপনি একজন অমুসলিমকে অর্থের বিনিময়ে সাহায্য নিতে পারেন, তাহলে তার একটা একাডেমিক ক্যালেন্ডার যদি আমাদের মাদ্রাসায় কাজে লাগে, আমার অপরাধটা কী? কেন আমরা এটা করতে গিয়ে বলবো আরে এটা অমুসলিমের? কী আশ্চর্য বিষয়! ওই সময় যদি ওই সময় যদি কাউকে বিশ্বাস করা উচিত, তাহলে তো মুসলিমকে উচিত, কিন্তু তো পাওয়া তো যাচ্ছে না। এই অন্ধকারের মধ্যে এখন কোত্থেকে খুঁজে পাবে? একজন অমুসলিমকে পাওয়া গেছে, সে রাস্তা চিনে, তার টাকা দরকার, টাকা নিছে, তার এত কোনো সমস্যা নাই, আচ্ছা ঠিক আছে, তার রাজনীতি অর্থনীতি নিয়ে এত কোনো মাথা ব্যথা নাই, তাই সে তার নিজের পেট পূজা নিয়ে ব্যস্ত, আমাকে টাকা দেন আমি মদিনায় আপনাকে পৌঁছায় দিব, বাস চুক্তি হয়ে গেছে, টাকা দিছে, মদিনার রাস্তা দেখা দিছে, ঘটনা শেষ। সুতরাং এই ঘটনাটা যখন আমি পড়েছি তখন আমার অন্তরটা একদম পরিবর্তন হয়ে গিয়েছে, যে আলওয়ালা আল বারাকি এটা নিয়ে আমি 5 বছর পড়েছি এবং কতটুকু তার কাছ থেকে নিতে পারবো সেটাও আমি জানি। সুতরাং আমার মধ্যে এই বিষয়টা পরিষ্কার যে কি আমি তার কাছ থেকে নিব না, অমুসলিমদের কাছ থেকে আমি কি নিব না, এই বিষয়ে আমি একদম পানির মতো পরিষ্কার স্বচ্ছ, এবং কি আমি নিতে পারবো দিনের খেজমতের কারণে এইটাও আমি পরিষ্কারভাবে স্বচ্ছ। এখানে আমার মধ্যে কোনো ভেজাল নেই, এটা খুব স্পষ্টকে বলে নেই। কারণ ওই মুহূর্তে যদি একজন অমুসলিমের কাছ থেকে সাহায্য নেওয়া যায় অর্থের বিনিময়ে, তাহলে আপনার চারপাশে আপনারা যাই দেখতে পাচ্ছেন কোনো না কোনো অমুসলিমই সৃষ্টি করেছে, এবং ওই সৃষ্টি বলতে কি মানে উদ্ভাবন করেছে এবং সে তৈরি করেছে। আপনি ফোনটা হাতে নিয়েছেন, কোন মুসলিম বানিয়েছে এটা? আপনি যে কাপড়টা পরেছেন জানেন এই কাপড়টা চায়না থেকে এসেছে, অথবা সাউথ কোরিয়া। আপনারা বলেন না কোরিয়ান কাপড়, সবাই তো খুঁজেন কোরিয়ান কাপড়, ওই যে পাঞ্জাবি পাজামা বানানোর সময়। তো কোরিয়া কোন দেশ? স্যামসাংয়ের ফোন কোন দেশ থেকে বানায়? আইফোন কোন দেশ থেকে বানায়? যে গুগল ব্যবহার করছেন, গুগল কোত্থেকে আসে? যেই ফেসবুক দিয়ে আমেরিকার সমালোচনা করেন, ওই ফেসবুক কোথায় আছে? আপনার যে ছবিগুলো ফেসবুকে দেন, এই ছবিগুলো কোথায় যায়? আপনি জানেন প্রত্যেকটা ছবি আমেরিকার সার্ভারে যায়। আপনি যখনই একটা ছবি আপনি ফেসবুকে আপলোড করেন, এই ছবিটা কোথায় যায়? এই ছবিটা সরাসরি ক্যালিফোর্নিয়ার একটা সার্ভার আছে, যেটা হলো মাটির নিচে, পরমাণু বোম মারলেও সেটা ধ্বংস হবে না, এমনভাবে তৈরি করে রেখেছে। যাই ইউটিউবে দিচ্ছেন, কোত্থেকে দেখেন আপনি? এটা কোত্থেকে দেখেন বলেন তো? এই যে আপনি ইউটিউবে আমার ভিডিওগুলো দেখেন, এটা কোথায় সংরক্ষিত আছে? এটা আমেরিকাতে সংরক্ষিত আছে। তো আমি 24 ঘন্টা এগুলো ব্যবহার করছি, কিন্তু শুধুমাত্র কেন তাহলে কিছু নির্দিষ্ট বিষয় কেন আমরা বলবো যে আচ্ছা ঠিক আছে, কারণ এগুলো করতে কষ্ট লাগে, এই জন্য আমরা যুক্তি খুঁজে বেড়াই যে আচ্ছা এটা এইরকম আছে, এটা এরকম, সেগুলো আমরা করবো না। আচ্ছা, এখন প্রথমে লিখেন হলো গিয়ে পাঠ পরিকল্পনা, একটা পয়েন্ট লিখেন, পাঠ পরিকল্পনা, যেটাকে ইংরেজিতে বলা হয় লেসন প্ল্যান। পাঠ পরিকল্পনা হলো একজন শিক্ষকের অথবা শিক্ষা প্রদানের, পাঠ পরিকল্পনা একজন শিক্ষক এবং শিক্ষা প্রদানের মৌলিক বুনিয়াদি ভিত্তি। ইসলামের যেমন 5টা ভিত্তি আছে, এরকম পাঠ পরিকল্পনা একজন শিক্ষকের শিক্ষা প্রদানের জন্য মৌলিক বুনিয়াদি ভিত্তি। এইটা যদি কেউ না পারে, না বুঝে, তাহলে তার শিক্ষক হওয়ার কোনো প্রয়োজন নাই, সে অন্য অনেক পেশায় যাক। মানে আপনি শিক্ষকতা আমি না করলে, আমি একসময় পড়িয়েছি আজকে পড়াচ্ছি না, তার মানে তো এমন না যে না আমার কোনো সমস্যা। আপনি ব্যবসায়ী হতে পারেন, আপনি চিকিৎসক হতে পারেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি যা খুশি হতে পারেন, কিন্তু যদি আপনাকে শিক্ষক হতে হয়, শিক্ষক বলতে হলো আপনি ক্লাসরুমে গিয়ে, আপনি একজন শিক্ষা প্রতিষ্ঠানে অনেক কাজ আছে সেটা বাদ দেন, যদি আপনাকে ছাত্রছাত্রীদেরকে পড়াতে হয়, তাহলে এই জিনিসটা আপনাকে একদম ঠোঁটস্থ মুখস্থ হিপস করে ফেলতে হবে। এটা হলো গিয়ে পাঠ পরিকল্পনা। দেখালেই বুঝবেন এটা কেন। আচ্ছা, এটা হলো প্রথম বিষয়। আর একটা জিনিস মনে রাখেন, সেটা হলো যে ইংল্যান্ডের যে প্রধানমন্ত্রী, তার নাম হলো বরিস জনসন, সে হলো ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। তাকেও যদি কোনো একটা শ্রেণীকক্ষে গিয়ে কোনো বাচ্চাদেরকে, ধরেন 10 জন বাচ্চা দাঁড়ায় আছে, পড়াতে হয়, একটা হলো উনি গিয়ে কিছু কথা বললো, সেটা ভিন্ন কথা। যদি তাকে পড়াতে হয়, তাহলে ইউকেতে একটা শব্দ আছে, এটাকে বলা হয় QTS, কোয়ালিফাইড টিচার স্টেটাস। QTS বলে পুরা পৃথিবীতে যদি কেউ ব্রিটিশ শিক্ষা ব্যবস্থায় শিক্ষক হতে হয়, যতক্ষণ পর্যন্ত তার QTS সার্টিফিকেট না আছে, সে ডোনাল্ড ট্রাম্প হলো না বাইডেন হলো, কিছু যায় আসে না, আপনাকে শিক্ষা প্রতিষ্ঠানের ওই ক্লাসরুমে ঢুকতে দেওয়া হবে না। আপনি ওই দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, গিয়ে তাদের সাথে হ্যান্ডশেক করতে পারেন, গিয়ে কোলাকুলি করতে পারেন, কিন্তু তাদেরকে যদি পড়াতে হয়, তাহলে আপনাকে এই নির্দিষ্ট একটা
যোগ্যতা অর্জন করতে হবে, যেটাকে বলা হয় QTS, কোয়ালিফাইড টিচার স্টেটাস। তার মানে গাড়ি চালাতে হলে এরকম একটা লাইসেন্স লাগে, আমেরিকাতে ইউকেতে পড়াইতে হলেও এরকম একটা বিশেষ লাইসেন্স লাগে। ওই লাইসেন্স না থাকলে আপনি কে, আপনি কোত্থেকে আসছেন, আপনি কত ধনী, আপনি কত জ্ঞানী, কিছুই যায় আসে না, আপনাকে শ্রেণীকক্ষে পড়ানোর অনুমতি দেয়া হবে না। এটা হলো গিয়ে পুরো পৃথিবীতে সমাদৃত। বাংলাদেশেও আপনি মোটরসাইকেল কিনলে একটা লাইসেন্স নিয়ে তারপর মোটরসাইকেল চালান, কিন্তু কি সুন্দর করে যে কেউ এসে ক্লাসরুমে যা খুশি পড়ানো শুরু করলো, আমাদের এটার কোনো অনুমতিপত্র প্রয়োজন হয় না। এটা আমার কাছে অসম্ভব লাগে যে একটা মোটরসাইকেল চালাইতে হলে আপনাকে লাইসেন্স নিতে হয়, এত পরীক্ষা দিতে হয়, এত কিছু করতে হয়, অথচ আপনি হঠাৎ করে এসে 50টা বাচ্চাকে যা খুশি পড়ানো শুরু করলেন, আপনাকে কেউ কিছু জিজ্ঞেস করলো না যে আপনার যোগ্যতা কি। এটা আমার কাছে মানে অকল্পনীয় লাগে মাঝে মাঝে, যেটা কীভাবে সম্ভব। এটা বাংলাদেশের সকল সম্ভাবনার দেশ তো বাংলাদেশ, এইখানেই সম্ভব। আচ্ছা, এটা হলো গিয়ে এরপরে লিখেন যে এই যে পাঠ পরিকল্পনা হলো একটি শ্রেণীকক্ষে পাঠ প্রদান করার নীল নকশা। এটা হলো দ্বিতীয় পয়েন্ট। পাঠ পরিকল্পনা হলো একটি শ্রেণীকক্ষে পাঠ প্রদান করার নীল নকশা। তার মানে আপনি ক্লাসে আপনি শ্রেণীকক্ষে ঢুকা থেকে শ্রেণীকক্ষে পাঠ সম্পন্ন করে বের হওয়ার পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড থেকে সেকেন্ড আপনি কি করবেন না, সমস্ত কিছু পূর্ব থেকে পরিকল্পনা করা থাকবে। ওইখানে গিয়ে আপনি ইচ্ছা মতো যা খুশি করতে পারবেন না। এটা আগে থেকে পরিকল্পনা করা থাকবে, একজন শিক্ষক উন্নয়ন পরিচালকের কাছ থেকে স্বাক্ষর নেওয়া থাকবে। তার মানে এদেরকে আপনি কি পড়াইতে যাচ্ছেন সেটা পড়ানোর আগেই আপনাকে বলতে হবে এবং স্পষ্ট করতে হবে। আপনি গিয়ে আপনার মত পথ, রাজনৈতিক বিষয়, অর্থনৈতিক বিষয়, সেগুলো আপনার থাকতেই পারে। আপনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আপনার পরিচয় থাকতে পারে, আপনি বিভিন্ন তরিকার সাথে আপনার পরিচয় থাকতে পারে, কিন্তু আপনি ক্লাসরুমে এসে আপনি পাঠ্যসূচির বাইরে আপনার ইচ্ছা মতো, আপনার তরিকা অনুযায়ী, আপনার ইচ্ছা মতো, আপনার রাজনৈতিক দর্শন অনুযায়ী আপনি কিছু পড়াবেন, এটা অসম্ভব বিষয়। আপনাকে সাথে সাথে বহিষ্কার করা হবে। এটা করতেই পারবেন না আপনি। আপনার ব্যক্তিগত যা খুশি থাকুক, আপনি ক্লাসের বাইরে আপনি কোন দল করলেন, আপনি আওয়ামী লীগ করলেন, বিএনপি করলেন, ইসলামিক দল করলেন, আপনি কি করলেন না করলেন, বা আপনার কোন ঘরানার, আপনি কোন ফিক ফলো করেন, আপনি আহলে হাদিস না হানাফি মাযহাব, যা খুশি করেন আপনি, কিন্তু যদি আপনাকে ক্লাসরুমে ঢুকতে হয় তাহলে আপনি তাদেরকে কি পড়াবেন, কিভাবে পড়াবেন, সব কিছু পরিষ্কার করে ঢুকতে হবে। আপনি ওখানে গিয়ে আপনার পছন্দ, আপনার যা ভালো লাগলো আপনি তা করতে পারবেন না, এটা করতে দেওয়া হবে না। এটা হলো গিয়ে বিষয়। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস বলে দিই। পাঠ পরিকল্পনার আপনার এটা কি বলবো, পাঠ পরিকল্পনার সোনালী সূত্র, গোল্ডেন রুল বলে, আমি বাংলা শব্দগুলো খুঁজি মাঝে মাঝে। পাঠ পরিকল্পনার সোনালী সূত্র, যে একটা পাঠ পরিকল্পনার মৌলিক স্তম্ভ কি, মৌলিক বিষয়টা কি, সেটা হলো দুইটা বিষয়। পাঠ পরিকল্পনার সোনালী সূত্র হলো গিয়ে একটি পাঠ পরিকল্পনা স্পষ্ট এবং সুনির্দিষ্ট হবে। স্পষ্ট এবং সুনির্দিষ্ট হইতে হবে। আবারও বলে নেই, স্পষ্ট এবং সুনির্দিষ্ট হবে। এবং এটা কতটুকু স্পষ্ট এবং কতটুকু সুনির্দিষ্ট এটা একটু পরে আপনারা টের পাবেন। আমি তৈরি করেছি, গত 6 ঘন্টা লেগেছে আমার এটা তৈরি করতে। আর একটা আমি নিজে শিক্ষক হিসেবে কিভাবে করে সেটা পূরণ করব সেটাও আমি আপনাদেরকে চোখের সামনে করে দেখিয়েছি। আমার 1 ঘন্টা লেগেছে আমার এটা তৈরি করতে। এত কষ্ট করে এই জন্যই করেছি যাতে করে এটা বিষয়টা স্পষ্ট এবং সুনির্দিষ্ট হয়। তার মানে যদি পাঠ পরিকল্পনা যদি অস্পষ্ট এবং সুনির্দিষ্ট না হয়ে যদি সাধারণ যা খুশি হয়, তাহলে এটা ঠিকমতো কাজ করবে না। আচ্ছা, এটা হলো গিয়ে এই বিষয়গুলো। এখন আপনাদেরকে দেখাচ্ছি যে একটা পাঠ পরিকল্পনা কীরকম হয় দেখতে, এবং সেটাকে কীভাবে ব্যবহার করতে হয়, এবং সেটা কীভাবে তৈরি করতে হয়, এবং সব কিছু। এটা আমি কোনো অনলাইন থেকে ডাউনলোড করি নাই, এটা আমি একদম শূন্য থেকে নিজে বসে 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 কালকে ঘন্টার পর ঘন্টা কষ্ট করে তারপরে তৈরি করেছি। অনেক কষ্ট হয়েছে, কারণ এগুলি অনেক কঠিন একটা বিষয়। তবে আপনাদেরকে আমি এটা দিব ঠিকই, তবে মুফতি সাহেব থাকলে বলতাম ওনার কাছ থেকে আমাকে লিখিত দিতে হবে যেটা আপনারা ব্যবহার করবেন। আপনারা শুধু নিয়ে আপনাদেরকে ওই যে দিলাম হলো গিয়ে এই দৈনন্দিন সূচি দিলাম, এরপরে আপনারা সবাই নিয়ে ফটোকপি নিয়ে বালিশের নিচে নিয়ে আপনি ঘুমায় থাকবেন, তাহলে আপনাদেরকে এত কষ্ট করে দিয়ে তো কোনো লাভ নেই। যদি ব্যবহার করেন তাহলে দিব, আর যদি না করেন তাহলে শুধুমাত্র দেখেন, আর দেখে দেখে দেখবেন যে পশ্চিমা সভ্যতা এই হয়ে যাচ্ছে ওই হয়ে যাচ্ছে, আর আমরা বসে বসে এখানে হালুয়া রুটি খাবো। অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, আসেন এবার আমাদের পাঠ পরিকল্পনার বিষয়গুলোতে আসছি। এবার আমার কম্পিউটারটা আপনারা খুব ভালো করে খেয়াল করবেন। আচ্ছা,
এই হলো একটি পাঠ পরিকল্পনা। আমি বড় করছি, আশা করি আমি দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, প্রথম থেকে একটা একটা করে আপনাদেরকে বুঝাই। তারপরে হলো গিয়ে একটা উদাহরণ, এখানে আমি উদাহরণ তৈরি করে রেখেছি, কিভাবে তৈরি করেছি সব আপনাদেরকে ঠান্ডা মাথায় বুঝাবো। এই কোত্থেকে পেয়েছি সব কিছুই বুঝাবো। কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনার ঠান্ডা মাথায় একদম মনোযোগের সহিত বুঝবেন, কারণ এগুলো এত ছোট ছোট বিষয়, এত সুনির্দিষ্ট বিষয়, যদি না বুঝেন তাহলে অনেক প্রশ্ন আসবে এবং মাথাটা ঘুরাবে। এবং এইটা যখন আমি আপনাদেরকে বলবো, ওই সময়ে আপনার অন্তর আপনাকে বলে দিবে যে আদৌ আপনার শিক্ষক হওয়া উচিত বা শিক্ষা পেশায় থাকা উচিত নাকি অন্য কোথাও চলে যাওয়া উচিত। আপনি নিজেই আপনার অন্তর মন মস্তিষ্ক বলতে থাকবে যে দেখো এটা তোমার জন্য অথবা তোমার জন্য না। যারা আসলেই শিক্ষক হতে চান, যেমন আমি সারা জীবন মানে মানুষকে বোঝানো পড়ানো এই বিষয়গুলোর প্রতি আমার অন্যতম একটা মানে আকর্ষণ কাজ করতো, যার কারণে আমি সারা জীবন এগুলো নিয়ে কাজ করেছি, সুতরাং আমার কোনো কষ্ট নাই। কিন্তু এগুলো করতে গিয়ে বা এগুলো বুঝতে গিয়ে যদি আপনার কোমরে ব্যথা শুরু হয়, তার মানে আপনি আপনার পেশা পরিবর্তন করা উচিত। কারণ এইটা এমনই বুনিয়াদি ভিত্তি যে এই জিনিসগুলো না করলে তার ক্লাসরুমে একটা শ্রেণীকক্ষে গিয়ে সে পড়াবে, এটা কল্পনাও করা যায় না। আচ্ছা, প্রথমে থাকবে প্রতিষ্ঠানের নাম, তারপরে আমাদের আসলো হলো গিয়ে পাঠ পরিকল্পনা, এটা আমরা শিরোনাম দিলাম আমরা, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে আমাদের শিক্ষাবর্ষ আছে প্রথমে, সুতরাং আমি শিক্ষাবর্ষ এখানে লিখব। শিক্ষাবর্ষের পাশাপাশি যদি কোনো একটা শিক্ষাবর্ষকে তিনটা যদি ভাগ করা থাকে, তাহলে আমরা ধরেন সেই ভাগটাও লিখব, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, তৃতীয় সাময়িক। এটা আমরা উদাহরণে আসছে, উদাহরণ দিলেই আপনারা বুঝবেন। তারপরে তারিখ, এটা হলো যেই তারিখে আপনি শ্রেণীকক্ষে গিয়ে এই নির্দিষ্ট পাঠ আপনি শিক্ষার্থীদেরকে প্রদান করবেন, সেই তারিখ। এরপরে বার আছে, কোন বার সেটা লিখবেন। পাঠের সময় মানে কতক্ষণ ধরে আপনি এই বিষয়টা পড়াবেন। 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, সেটা যেই প্রতিষ্ঠানে নির্দিষ্ট একটা নিয়মের মধ্যে আছে। কতক্ষণ সময় আপনারা এই জিনিসটা বাচ্চাদেরকে পড়াবেন সেটা আপনারা এখানে লিখবেন। এরপরে শিক্ষা ঘন্টা, এটা হলো গিয়ে এই শব্দগুলো ওই যে ইংরেজি বললে আপনারা বুঝবেন, কারণ বাংলা না শুনতে শুনতে এখন বাংলা বললেই বরং অবাক লাগে। শিক্ষা ঘন্টা মানে একটা দিনকে, একটা শিক্ষা দিবসকে আমরা কি করি, অনেকগুলা ঘন্টায় ভাগ করি। যেমন প্রথম মানে 6টা পাঠ 7টা পাঠে ভাগ করি। তো যখন ভাগ করি তখন ওই যে আমরা বলি পিরিয়ড, প্রথম পিরিয়ড, দ্বিতীয় পিরিয়ড, ইংরেজি শব্দটা শুনলে বোঝা যায় যে ঘন্টা বাজায় যেরকম। তো এই যে আপনার এই পাঠ, 1 ঘন্টার এই পাঠ, সেটা কততম শিক্ষা ঘন্টাতে আসবে, যে এটা কি 3 নাম্বার ঘন্টায় আপনার এইটা, না 4 নাম্বার ঘন্টায়? সারা দিনের যে 6 ঘন্টা আপনি পড়াচ্ছেন 6টা নির্দিষ্ট পাঠে, আপনার পাঠটা কততম ঘন্টায় গিয়ে পড়ছে সেটা আমরা এখানে লিখব। এরপরে নাম, এটা হলো গিয়ে আমাদের শিক্ষকের নাম থাকবে, শিক্ষকের পদবি, উনি কোন বিষয়ের শিক্ষক বা সহকারী শিক্ষক, জ্যেষ্ঠ শিক্ষক, শিক্ষানবী শিক্ষক, অথবা এই যেটাই থাকুক পদবি থাকবে। এরপরে থাকবে বিভাগ, কোন বিভাগের অধীনে এই শিক্ষক, উনি কি কোরআন মানে তাজবিদ বা কোরআন পড়াচ্ছে, নাকি উনি কি কিতাব পড়াচ্ছে, না ইংরেজি পড়াচ্ছে, নাকি বিজ্ঞান পড়াচ্ছে, কোন বিভাগের অধীনে উনি শিক্ষক সেটা এখানে থাকবে হলো শ্রেণী, এটা কোন শ্রেণীর পাঠ, এটা কি 4র্থ শ্রেণী না 5ম শ্রেণী, যেটাকে আমরা বলি ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, এরকম কোন শ্রেণীর জন্য এটা তৈরি করা হয়েছে। শিক্ষার্থীর সংখ্যা, আপনি এই পাঠ কতজন শিক্ষার্থীকে একসাথে আপনি প্রদান করবেন। এরপরে হলো গিয়ে পাঠ নম্বর, তার মানে আপনি যদি 1 বছর 3য় শ্রেণীর ইংরেজি পড়ান, তাহলে এই 1 বছরের এই পুরো পাঠ্যক্রম শেষ করতে আপনার ধরেন 25টি, 30টি, 50টি পাঠ লাগতে পারে। সেক্ষেত্রে আপনি 1 থেকে শুরু করবেন, তাহলে এটা কত নাম্বার পাঠ সেটা লিখতে হবে, যেন এটা 7 নাম্বার। তার মানে এটা হলো গিয়ে পুরো বছরের প্রথম থেকে 7ম নাম্বার পাঠ ওই নির্দিষ্ট বিষয়ে, ধরেন ইংরেজির 7ম নাম্বার পাঠ, বা সারা বছরের ইংরেজির জন্য যদি 50টা হয়, আপনি ওই রকম 50টা তৈরি করতে হবে। এটা কত নাম্বার সেটা এখানে লিখতে হবে। শ্রেণীকক্ষ নাম্বার, সাধারণত একটা স্কুলে, একটা বিদ্যালয় অথবা মাদ্রাসাতে অনেকগুলো রুম থাকে, অনেকগুলো শ্রেণীকক্ষ থাকে, কত নাম্বার শ্রেণীকক্ষে গিয়ে আপনি পড়াচ্ছেন সেটা এখানে থাকবে। এরপরে হলো গিয়ে শাখা মানে যদি এরকম হয় যে একটি মাদ্রাসায় ধরেন 500 শিক্ষার্থী আছে, তো 5ম শ্রেণীতে ধরেন 200 শিক্ষার্থী আছে, আর 200 শিক্ষার্থী তো আর একসাথে পড়ানো সম্ভব হয় না, হওয়া উচিতও না। যদি হয় এটা হওয়া উচিত না, কারণ আমাদের মান খারাপ হয়ে যায়। তখন আমরা কি করতে পারি, যে 50 জন করে 4টা ভাগ করে নিতে পারি, ভাগ করে 4টা শাখায় বিভক্ত করে দিতে পারি। যে 5ম শ্রেণীতে 200 জন শিক্ষার্থী আছে, সেটা 50 জন করে 4টা শাখা, তো শাখা ধরে ধরে আমরা পড়াবো। তো ওইটা যেহেতু
4টা শাখায় ভাগ করলাম, সবাই পঞ্চম শ্রেণীতে পড়ে, তাহলে আপনি এখন এটা কোন শাখায় যাচ্ছেন সেটা এখানে লেখা থাকবে। এরপরে থাকবে বিষয়, কোন বিষয়ের পাঠ এটা, এটা কি তাজবিদের পাঠ, এটা কি আরবি ভাষার পাঠ, এটা কি ইংরেজির পাঠ, এটা কি অঙ্কের পাঠ, এটা কোন বিষয় সেটা লেখা থাকবে। এরপরে থাকবে হলো গিয়ে পাঠ্যক্রম উল্লেখ, তার মানে প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থায় প্রত্যেকটা বিষয়ের জন্য একটা পাঠ্যক্রম বা পাঠ্যসূচি থাকে, যেইটার অধীনে একটি পাঠ্য বই তৈরি হয় এবং সেটার অধীনে আপনি পড়াচ্ছেন। তো আপনি এটা উল্লেখ করবেন যে এই যে আপনি যে আজকে যে পড়াচ্ছেন সেইটা পাঠ্যসূচির কোন জায়গা থেকে এসেছে, কোন নির্দিষ্ট বিষয় থেকে বা কোন নির্দিষ্ট উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য বা কোন নির্দিষ্ট জায়গা থেকে আপনি সেটা নিচ্ছেন। সব দেখাবো, আপনি আপাতত বুঝে রাখেন, দেখালে আরও পরিষ্কার হবে। আমি এটা করে রেখেছি আপনাদের জন্য, চিন্তার কোনো কারণ নাই। তারপরে পাঠ্য বই, আপনি কোন বইটা পড়াচ্ছেন, অবশ্যই প্রত্যেকটা বিষয়ের জন্য একটা না একটা বই থাকে। বাংলাদেশে জাতীয় পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক, ওখান থেকে বই আসে। এরপরে আপনারা মাদ্রাসাতে আপনাদের বিভিন্ন কিতাব আপনারা পড়ান, বিভিন্ন লেখকের লেখা কিতাব আপনারা পড়াতে পারেন, অথবা একের অধিক পাঠ্য বইও আপনারা পড়াতে পারেন। এটা সাধারণত উপরের দিকে হয়, নিচের দিকে সাধারণত পঞ্চম শ্রেণী, চতুর্থ শ্রেণী, এখানে প্রত্যেকটা বিষয়ে একটা বই থাকে সরকারের নির্দিষ্ট, অথবা মাদ্রাসার জন্য এরকম সরকার পক্ষ থেকে বা যেভাবে হোক নির্দিষ্ট একটা বই থাকে। তো সেটার নাম অধ্যায়, আজকের যে পাঠটি প্রদান করা হবে সেটা ওই বইয়ের কত অধ্যায় থেকে আসছে, এবং পরবর্তীতে আসবে হলো গিয়ে পৃষ্ঠা নং, ওই বইয়ের কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা আপনি পড়াচ্ছেন। যে ইংরেজি ফর টুডে এটা হলো বইয়ের নাম, এটার প্রথম অধ্যায়ের প্রথম 3 পৃষ্ঠা পড়াচ্ছি, এটা এখানে লেখা থাকবে। এরপরে থাকবে পাঠের বিষয়বস্তু, অধ্যায়ের নাম এবং উপশিরোনাম, যে ওই যে অধ্যায়টা আপনি পড়াচ্ছেন তৃতীয় অধ্যায়, সেটা আসলে কি বিষয়, মানে আজকের পাঠের বিষয়বস্তু কি, সেটা ওখানে আমরা সুন্দর করে লিখব। এবং পাশে উপশিরোনাম, সেই অধ্যায়ের অধীনে যদি 4টা 5টা বিভিন্ন বিষয়বস্তু থাকে, আপনি যদি আজকে 2টা পড়ান সেটা এখানে উল্লেখ করবেন। এরপরে যেটা আছে, এরপরে হলো গিয়ে পাঠের লক্ষ্য উদ্দেশ্য ও গুরুত্ব। এইটা অত্যন্ত, এগুলো আমি বোল্ড করে রেখেছি কয়েকটা জিনিস, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি 50টা বাচ্চাকে আপনি পড়াচ্ছেন, 1 ঘন্টা ধরে পড়াচ্ছেন, তারা বুঝলই না যে এটা তারা কেন শিখলো। এখান থেকে হলো গিয়ে এই যে বাচ্চারা, এই 50টা বাচ্চার মন থেকে বেরোচ্ছে, আপনি যেহেতু বাচ্চা, সে আপনাকে হয়তো জিজ্ঞেস করছে না, কারণ ভয়ে অথবা যে কারণে হোক, কারণ তারা তো নাবালক, তাদের অন্তর থেকে এটা বেরোচ্ছে যে শিক্ষক মহোদয়, আপনি যে 1 ঘন্টা আমাকে এই জিনিসটা পড়াচ্ছেন, এটা আমি কেন শিখব, এটা শিখলে আমার কি উপকার হবে, এটা দিয়ে আমি কি করব। এই প্রশ্নটা মানুষের, যদি এই কেনর প্রশ্ন তার অন্তরে যদি স্পষ্ট না হয়, ওই বিষয়ে সে জীবনেও কিছু করতে পারবে না। আমি একটা জিনিস, আমি সাইকেল চালানো শিখবো, আমি যদি না জানি যে এই সাইকেল চালানো দিয়ে আমার কি ঘটনা ঘটবে, আমি যদি গাড়ি চালানো শিখবো, আমি যদি না জানি গাড়ি চালানোর আমার সাথে কি হবে, তাহলে ওই বিষয়ের প্রতি মানুষের কোনো আগ্রহও থাকে না, এবং ওই বিষয়ে মানুষ ঠিকমতো শিখে পর্যন্ত না। জোর জবরদস্তি করে মুখস্থ করাতে পারেন, লাঠি দিয়ে পিঠে পরীক্ষায় ভালো করতে পারেন, যখনই অন্য শ্রেণীতে গিয়ে উঠবে আগের সব ভুলে যাবে, কারণ সে জানতো না যে এই জিনিসটা তাকে কেন শিখতে হচ্ছে। তো আপনারা এই জিনিসটা সর্বপ্রথম ক্লাসে গিয়ে স্পষ্ট করবেন, বোর্ডে লিখবেন, আমি আসতেছি সেখানে, এটা আমরা বাস্তবায়ন করবো কীভাবে, যে বাচ্চারা আজকে আমরা তোমাদের জন্য একটা নতুন বিষয় নিয়ে এসেছি, খুব মজাদার, আমরা আজকে এই বিষয়গুলো শিখবো। কেন শিখবো সাথে সাথে বলে নেবেন যে এইটা যদি তোমরা শিখো তাহলে এই বিষয়গুলো তুমি করতে পারবা, এই জন্য তোমার এটা গুরুত্বপূর্ণ, এইভাবে তোমার জীবনে এটা কাজে লাগবে, ভবিষ্যতে পরবর্তী শ্রেণীতে গেলে এই বিষয়ে আরও ভালো জানতে পারবা। এগুলি যখন বলবেন তখন তার মধ্যে প্রথম তার অন্তরে কি হবে, আরে আশ্চর্য ব্যাপার তো, আসলেই তো, এটা তো এরকম, তার মধ্যে মন এবং মস্তিষ্কে এটা শিখার জন্য যেই একটা স্পৃহা তৈরি হবে, ওখান থেকেই সেই বিষয়গুলোকে মনে রাখতে পারবে। আর যদি সেটা না তৈরি হয়, আজকে পড়বে কালকে ভুলে যাবে, মারামারি করে, এইগুলা শিক্ষা ব্যবস্থা লাঠি দিয়ে হয় না, ঠিক আছে, শিক্ষা ব্যবস্থা লাঠি দিয়ে হয় না, এটাকে পদ্ধতিগতভাবে আপনাকে বুঝাতে হবে, যে একটা বাচ্চা যাতে খুশি হয়ে যায়, আরে আমি আজকে এটা জানতে পারবো, আজকে লাল রং কীভাবে কাজ করে বা হলুদ রং কীভাবে হয়, এটা আমি জানতে পারবো। মানে সে যখন এই জিনিসটা তার মধ্যে যখন অন্তরে আসবে যে আরে এইটা আমি জানতে পারবো, এত মজার জিনিস, তখন তার জন্য লাঠি ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না। দ্বিতীয়, এরপরে যেটা আছে, এইটা আপনাকে স্পষ্ট করতে পারতে হবে যে 1 ঘন্টা আগে আপনি 10টা বাজে যখন শ্রেণীকক্ষে প্রবেশ করলেন, 1 ঘন্টা পাঠ সম্পন্ন করার পরে যখন 11টা বাজবে, এই 1 ঘন্টা পরে এই 50 জন ছাত্র ছাত্রীর মধ্যে কি পরিবর্তন আসবে, তারা কি হবে। 10টা বাজে তারা ছিল একরকম, 11টা বাজে যদি তারা একই রকম থাকে আপনার 1 ঘন্টা সময়ে পাঠদান করার পরে, তাহলে ওই পাঠের মূল্য হলো গিয়ে 0।
আপনি যদি অবশ্যই ভালো করে পাঠদান করেন তাহলে 1 ঘন্টা আগে তারা যেই মানুষ ছিল তার থেকে একটু হলেও 1 ঘন্টা পরে তারা পরিবর্তন হবে। কারণ জ্ঞান যদি আপনার মধ্যে প্রবেশ করার পরে আপনার ব্যবহারে, আপনার চিন্তা চেতনায়, আপনার মনের মধ্যে যদি কোনো পরিবর্তনই না আসে তাহলে সেই জ্ঞানের মূল্যটা কী? মানে এখানে আপনাকে লিখতে হবে যে আমি যদি এই 50টা বাচ্চাকে 1 ঘন্টা পড়াই তাহলে 1 ঘন্টা পরে তারা কি অর্জন করবে, তারা কি জানতো না তারা কি এখন জানবে, কি পারতো না তারা কি এখন পারবে, কি বুঝতো না তারা কি এখন বুঝবে, কি অনুভব করতে পারতো না তারা কি অনুভব করবে, এটা আপনাকে স্পষ্ট করতে হবে। আপনি এসে যা মন চায় পড়াতে পারবেন না, আপনাকে বলতে পারতে হবে যে এই আপনার এই পড়ানোর কারণে 1 ঘন্টা পরে এই 50 জন বাচ্চার মধ্যে কি পরিবর্তন আসবে এটাকে আপনাকে বলতে পারতে হবে। আচ্ছা, এরপরে আচ্ছা মুফতি সাহেব এসেছেন, আমি 1 মিনিট, একটা সেকেন্ড, উনি এসেছেন, আমি ওনার সাথে একটু ইয়ে করে নিই। জি, আপনারা কি শুনতে পাচ্ছেন? মুফতি সাহেব শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওনারা যোগ দিয়েছেন, আশা করি আমরা 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 এটা কন্টিনিউ করি। এছাড়া না হলে পরে ওনারা পরে দেখে নেবে, ঠিক আছে? আমরা যেখানে ছিলাম ওখান থেকে কন্টিনিউ করি। আচ্ছা, এরপরে আছে হলো গিয়ে শিক্ষকের শিক্ষা কার্যক্রম কিভাবে শেখানো। এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় আছে, কিভাবে শেখানো গুরুত্বপূর্ণ বিষয়। এবার আপনারা আমার ক্যামেরায় খেয়াল করেন। আচ্ছা, এবার আপনারা আমার ক্যামেরাতে একটু খেয়াল করেন, স্ক্রিনটা বাদ দিয়ে আমার ক্যামেরাতে খেয়াল করেন। দেখেন, এটা আমার বাচ্চার জন্য ছিল, আমি লিখেছি, দেখেন এটা কিন্তু কোনো খেলনা না, এটা শিখার একটা বিষয়, ঠিক আছে? এখন এখানে দেখেন, এর আগে বলে রাখি, আপনি পয়েন্টটা লিখে রাখেন, ওই ভাই যিনি লিখতেছিলেন উনি পয়েন্টটা লিখে রাখেন। আপনি কি শিখাচ্ছেন, আপনি একটা বাচ্চাকে কি শিখাচ্ছেন এটা যতটা গুরুত্বপূর্ণ, আপনি কিভাবে শিখাচ্ছেন সেটা ততটাই গুরুত্বপূর্ণ। ভালো করে লিখে রাখেন, আপনি কি শিখাচ্ছেন, আপনি আলিফ বা শিখাচ্ছেন, সরে অসরা শিখাচ্ছেন, এবিসিডি শিখাচ্ছেন, এইটা যতটুকু গুরুত্বপূর্ণ আপনি ওই জিনিসটা কিভাবে কি প্রক্রিয়ায় তাকে শিখাচ্ছেন সেটা ততটাই গুরুত্বপূর্ণ। সো ওই প্রক্রিয়াটাকে হেলাফেলা করা যাবে না। ধরেন এই যে এরকম, ধরেন যেরকম আমার বাচ্চাকে আমি এবিসিডি শিখাচ্ছি, ঠিক আছে? এই যে দেখেন এখানে একটা বাক্সের মতো আছে, এখানে দেখেন এ বি সি ডি এরকম বাক্সের মধ্যে এটা ফাঁকা আছে, দেখাবো এখানে কি। আর এখানে নিচে 4টা আছে, এটা হলো গিয়ে বিভিন্ন আকার, ধরেন গোলাকার আছে, এখানে আপনার তারকা চিহ্ন আছে, এখানে ত্রিভুজ আছে, এখানে চতুর্ভুজ আছে, এখানে 4টা। এটার অধীনে কি আছে? এটার অধীনে অনেকগুলো, দেখবেন অনেকগুলো খেলনার মতো অনেকগুলো শেপ আছে বা আকার আছে। এই যে দেখেন এটা এ আছে এখানে, ঠিক আছে? এই যে দেখেন এটা প্লাস্টিক দিয়ে তৈরি, এ আছে। এরপরে এ দেখেন বি আছে, ঠিক আছে? বি আছে। আপনারা অনেকে চিন্তা করতেছেন এগুলো অনেক দামি, বলবো এটা আমি কয় টাকা দিয়ে কিনেছি, একটু অপেক্ষা করেন ভাই। এই যে দেখেন সি আছে, এরকম অনেকগুলো, এই যে এখানে ত্রিভুজ আছে, এগুলো আছে। এখন আমার বাচ্চা কি করে, তাকে আমি কখনো বলিও না যে বাবা তুমি এ শিখো, বি শিখো, তাই আমি কিছুই বলি না। আজ পর্যন্ত আমি ওনাকে কখনো বলি না যে তুমি এ বি শিখো অথবা এটা শিখো সেটা শিখো। তাকে আমি বাক্সটা দেই, এটা একটা খেলনার মতো, সে হাতে নিয়ে হাঁটতে পারে, এই যে এখানে বালতির মতো, এখানে এগুলো আছে, এই ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে। তো সে এই যে বিভিন্ন এই যে বস্তুগুলো, এগুলো তার সামনে আমি ছড়িয়ে রাখি, এই এবিসিডি এগুলা। তো সে কি করে, এই যে এ একটা নেয় হাতে নিয়ে, এই যেটা হাতে নিয়ে এই বিভিন্নটার মধ্যে ইয়ে করার চেষ্টা করে, মানে এটার মধ্যে দেয়, এটা দিয়ে যায় না, এটা দিয়ে যায় না, ফেলে দিয়ে আবার দৌড় দিল, কোনো সমস্যা নেই, আমার কাছে কিছু বলতে হয় না। এরপর আবার আসে ঘুরে, আবার আসে দেখে, আবার একটু চেষ্টা করে, এরকম করতে করতে সে আস্তে আস্তে এখন মনে করেন যে সর্বপ্রথম এটা করতে শিখেছে। এই গোল জিনিসটা নিজে নিজে একবারও বলতে হয় না, গোল জিনিসটা ছিল, এখন সেটা দিয়ে ঢুকাতে পারে, শিখলো সেটা। এরপরে শিখেছে এখন কোনটা পারে, এখন এরপরে এটা পারে। এখন মনে করেন এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজের এই জায়গা দিয়ে
এই জায়গা দিয়ে প্রবেশ করালো। যখনই প্রবেশ করায় নিজেই 2 হাত উপরে তুলে একটা চিৎকার দেয়, তার মানে সে বিজয়ী হয়েছে। এটা বাচ্চাদের একদম ন্যাচারাল প্রাকৃতিকভাবে ইয়ে করে এটা চিৎকার দেয়। এটা সব বাচ্চাদেরই হয়, মুসলিম হোক অমুসলিম হোক, কোনো কিছু করলে হাত উপরে তুলবে। এটা 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 একটা প্রাকৃতিকগত, কিন্তু এটা শিখাইতে হয় না। এরপরে পারে কি, এরপরে এটা পারে 1 সপ্তাহ 2 সপ্তাহ লেগেছে। প্রথমে গোলটা পেরেছে, তারপরে চতুর্ভুজ, এই ত্রিভুজটা পারে। এরপরে এবি পারে না, এগুলো এখন পর্যন্ত পারে না। আমার বাচ্চার বয়স মাত্র 13 বছর, 13 মাস। 13 মাসে যে সে এগুলো পারে, অনেক শিক্ষকরা, অনেক আমাদের আশেপাশে অনেক শিক্ষিকাকে আমি জিজ্ঞেস করেছি, সে বলছে আপনার বাচ্চা অনেক অগ্রগামী। মানে এই ধরনের খেলাগুলো সাধারণত আমরা 2 বছরের বাচ্চাদের, এখানে লেখা আছে এই খেলাগুলো 2 বছরের বাচ্চাদের জন্য প্রযোজ্য। অথচ আপনার বাচ্চার বয়স মাত্র 13 মাস, সে এইগুলি এভাবে করে চিনে এগুলোর মধ্যে প্রবেশ করাতে পারে, এটা অস্বাভাবিক। এখন বলেন, একটা সময় ও যে কীভাবে এবিসিডি শিখবে সে নিজেও বুঝবে না। সে যে এবিসিডি শিখে ফেলবে কবে, সেটা সে নিজেও বুঝবে না কখনো। আর তাকে গিয়ে আমি ধমক দিব অথবা একটা লাঠি দিয়ে বাইয়ে দিব, এটা তো আমার কল্পনায় আসে না। দিব কেন? তা শিখাই তো দরকার, সে তো এমনি শিখবে। সুতরাং এরপর এটা চিন্তা করেন, এই যে এটা আপনি ধরেন আপনার একটা বাচ্চাকে আপনি এ শিখাচ্ছেন কীভাবে, ধরেন এভাবে লিখছেন বোর্ডে এ, তারপরে সে ধরেন তার যে কি বলে স্লেট আছে, তারপরে চক দিয়ে সে লিখছে। ওইখানে সে শুধুমাত্র একটা অক্ষরের ছবিটাকে চিনছে, বা সেটার উপরে হাত ঘুরিয়ে ওই ছবিটাকে সে লিখছে। এখন এটা দেখেন তো, এটা দিয়ে সে কী শিখবে? প্রথম কথা, রং শিখবে একটা। কিন্তু শিখছে, কিন্তু সাথে সাথে একটা রং শিখছে। তার চোখ দিয়ে এই রংটা গেছে না, এই চোখ দিয়ে এই রংটা ঢুকছে যে এটা কমলা রং। একসময় সে জিজ্ঞেস করবে এটা কী রং। এরপরে সে এইটা যখন ধরবে, সে একটা অনুভূতি শিখছে। তার মানে আপনি যে এ শিখাচ্ছেন বা আলিফ শিখাচ্ছেন বা শিখাচ্ছেন বোর্ডের মধ্যে, এই শুধু আমি প্রক্রিয়াটা চেঞ্জ করে দিই, চিন্তা করেন তার শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে। এখানে সে কী শিখছে? সাদা একটা চক দিয়ে সে একটা নির্দিষ্ট ছবির মতো তার চোখ দিয়ে ঢুকছে, সেটার উপরে সে হাত ঘুরাচ্ছে। এখানে আমার বাচ্চা কি শিখছে? একটা রং, প্রথম কথা সেটাকে ধরতে পারছে, তার মানে একটা অনুভূতি, এই প্লাস্টিক ধরতে কেমন লাগে সে সেটা শিখেছে। তারপরে কি শিখেছে? তারপরে এটা দিয়ে যে একটা ঘটনা ঘটানো যায়, তার মানে এর একটা কাজ আছে। মানে এটা শুধু শিখলে এটা দিয়ে কি করা যায়, এই যে দেখো কিছু একটা করা যায়, সেটা শিখছে। তারপরে এটা এখান দিয়ে প্রবেশ করানোর পরে তার মনের মধ্যে কোনো একটা জয়ের অনুভূতি আসছে, এটা শিখছে। এই যে 4-5টা শিক্ষা একসাথে করে ফেললাম একটা অক্ষর শিখাতে গিয়ে। আপনি চিন্তা করেন, এভাবে বাচ্চাদেরকে শিখালে কেন আমেরিকার বাচ্চাগুলো এত অ্যাডভান্স হয়? কারণ একই জিনিস আমরাও শিখাই, তারাও শিখায়। তারাও এবিসিডি শেখায়, আমরাও এবিসিডি শিখাই, কিন্তু তারা এমন একটা প্রক্রিয়ায় সেটা শিখায় যেখানে আমাদের থেকে 5 গুণ একই সময়ে একই অক্ষর দিয়ে তারা 5টা 7টা 10টা জিনিস শিখায়। আমরা শুধুমাত্র এই শিখাই যে ঠিক আছে এটা কি, এটা এ বলো, কি এটা বলো এ, আচ্ছা ঠিক আছে এর উপরে হাত ঘুরাও, শেষ। কিন্তু ওই বাচ্চাগুলো কি শিখে? সে একটা জিনিস ধরতে শিখে, একটা রং শিখে, এটা কোথায় কোনো একটা কাজে লাগাইতে শিখে, কাজটা করার পরে সে যে জয়ী হলো, সে করতে পারলো, সেটার একটা অনুভূতি শিখে, তার মধ্যে একটা স্পৃহা কাজ করে। কতগুলা জিনিস আমরা শিখে ফেললাম কি শুধুমাত্র এ দিয়ে। তবে মজার বিষয় কি, আমার বাচ্চাকে বলতেও হয় না যেটা তোমার শিখা দরকার, সে শিখে ফেলবে এমনি। এবিসিডি যে শিখা দরকার এটা আমার বলতেও হবে না, সে এমনি শিখে ফেলবে এক সময়। এখন দেখা গেছে কোনো জায়গায় এ দেখলেই সে এটা চিনে, চিনতে পারে। এই জিনিসগুলো যখন সে দেখে, এখন সে দেখলে ওখানে তাকায় থাকে, তার মানে সে এই জিনিসগুলো বুঝে যে এইটা। আর ওই যে টেলিভিশনে বা কোনো জায়গায় কিছু একটা দেখতেছে, অথবা গাড়ি দিয়ে যাওয়ার সময় যদি কোনো বোর্ডে এই ধরনের কিছু দেখে, সে সেটা রেকগনাইজ করতে পারে যে এই জিনিসটা আমি আমার বাসায় দেখেছি, এবং সে আঙ্গুল দিয়ে আমাকে নির্দেশ করে, বলতে পারে না কিছু, আঙ্গুল দিয়ে নির্দেশ করে। চিন্তা করেন তার শিক্ষার যে আল্লাহ তাআলা যে তার শিখার যে মানে বিশেষ একটা ক্ষমতা দিয়েছে, সেইটাকে আমরা কি পরিমাণে ব্যবহার করতে পারি যদি আমরা পদ্ধতিটা পরিবর্তন করি শুধু। সুতরাং এই জন্য বললাম, এছাড়া আরও আছে যেগুলা দিয়ে রেখেছি, দেখেন দেখাচ্ছি। মানে স্বাদ শিখবে, সে কী করে সেটাকে খুলে এভাবে করলে যেটা খোলা যায়, দেখেন যে খুলে ফেললো, হ্যাঁ, যে স্বাদ খুলে ফেললো। আর এটা তারপরে সে এটার মধ্যে দিয়ে আবার এটা প্রবেশ করায় আবার এটাকে ঠিক করে। এই যে দেখেন এটা খুলে ফেলে এটা করলো, তার মানে সে এই জিনিসগুলো শিখতেছে। এরপর এরকম আছে, আরও অনেক রকম আছে।
এই দেখেন এটা হলো জেড। এগুলি এই দেশে মালয়েশিয়াতে আরবিতেও পাওয়া যায়, আলিফ বা তাসাও পাওয়া যায়, বাংলা পাওয়া যায় না, কারণ এখানে বাংলা তো আর চলে না, বাংলা হয়তো বাংলাদেশে পাওয়া যেতে পারে। এখন এগুলো দিয়ে আপনাদেরকে আমি কী বুঝাচ্ছি, এটা ধরে বুঝাচ্ছি এই যে আপনি কি শিখাবেন সেটা যেমন প্রয়োজনীয় বিষয়, আপনি কিভাবে শিখাবেন সেটা অনেক সময় আরও বেশি প্রয়োজনীয় বিষয়। তার মানে বিষয়বস্তুর থেকে কাইফ, ওই যে বলে না কাইফা, মানে কীভাবে শিখাতে হয়, এটার পদ্ধতিগত বিষয়টা আরও বেশি গুরুত্বপূর্ণ। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আচ্ছা এগুলো তো ইংরেজি মাধ্যমে স্কুলে শিখায়, এগুলো অনেক দামি জিনিস, এগুলো তো আর মাদ্রাসায় আমরা অনেক, এখানে তো টাকা পয়সা থাকে না, সবসময় শুনলাম মাদ্রাসা অনেক গরিব প্রতিষ্ঠান ইত্যাদি। আপনি জানেন এই পুরা ABCD, এই যে এইগুলো একটা সেট আমি এই দেশে 2 টাকা 15 পয়সায় কিনেছি, বাংলাদেশে 47 টাকা। আপনাদের 47 টাকা নাই? মানে গরিব আপনারা কত গরিব এটা আমাকে বলেন। আপনাদের কি 47 টাকা খরচ করার মতো কি অবস্থা? এটাও কি নাই? এতটুকু কি নাই? তাহলে 47 টাকা বিষয়টা টাকার না, বিষয়টা হলো তা জানতে হবে আগে, তারপরে না বিষয়। আপনি এখানে একজন বানিয়েছে, আপনি নিজেরা কাগজ কেটেও বানানো যায়, এটা আমার 1 পয়সা খরচ করতে হবে না। আমি আমার বাচ্চার জন্মের সময় আমি 60,000 টাকা খরচ করেছি, আজ পর্যন্ত তার জন্য একটা কাপড়ও আমি কিনিনি, অথচ তার 6 বছরের কাপড় সব মানুষ পাঠিয়ে দিয়েছে অলরেডি, তার জন্য আমি কিছুই কিনিনি। এগুলো আমার কিনতে হয় না, কেউ না কেউ এসে দিয়ে যায়। সুতরাং তখন আমি বুঝেছি যে রিজিক বলতে কি বুঝায় আসলে। রিজিক মানে সব আমাকে অর্জন করতে হবে তা না, মানুষ এসে দিয়ে যাবে। যাই হোক, সেটা অন্য বিষয়। তো এই যে বিষয়গুলো আছে, এই খেলনাটা আমি কয় টাকা দিয়ে কিনেছি? এটা বাংলাদেশি টাকায় মাত্র 400 টাকা। এটা দিলে একটা ক্লাসে হবে, আপনার যদি 5টা ক্লাস থাকে 2000 টাকায় হবে। এইটা আপনার 5 বছর চলবে, এটা প্লাস্টিক, এটা ভাঙবেও না, এটা আপনি বছরের পর বছর ব্যবহার করতে পারবেন। আপনাদের কি 500 টাকাও নাই? এটা কি আসলে টাকার বিষয় নাকি মানসিক বিষয়, যে না এই জিনিসগুলো আমরা জানি না, বা এই জিনিসগুলো আমার জানার ইচ্ছা নাই যে কীভাবে এই জিনিসগুলো হয়? কত সহজে আলিফ বা তাসা শেখানো যায়, কত ইজিলি। এটা ছাত্রছাত্রীদের জন্য ভালো, আপনাদের জন্যও ভালো। এত কষ্ট করতে হয়, এত কষ্ট করতে হবে না, আজকে অনেক প্রযুক্তি চলে এসেছে সেগুলা। তো এই জিনিসটা আপনাদেরকে একটু মনোযোগ দিতে বলবো যে আপনারা কি শেখানোর পাশাপাশি এটা শেখানোর যে অনেক ধরনের পদ্ধতি আছে, এগুলো নিয়ে একটু গবেষণা করবেন। সহজে অল্প পয়সায় নিজেরা প্রিন্টার দিয়ে কাগজ কেটে অনেক কিছু করা যায় যদি আপনারা বিষয়গুলো জানেন। এটার জন্য আপনাকে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে, ব্যাপারটা একদমই এরকম না। আপনি 2-4 হাজার টাকার জিনিস কিনলে পরে একটা ক্লাসরুমে এত সুন্দর করে বাচ্চারা হাসি খুশি খেলবে, মনোযোগ ঠিক থাকবে, ধমক দিতে হবে না, বাড়ি দিতে হবে না, নিজে বিরক্ত হতে হবে না, শিখবেও সব, খেলবেও, হাসতে থাকবে, মজাও পাবে, কোনো রকম কোনো টেনশন নাই, উদ্দেশ্যও পূরণ হবে, ঝামেলাও হবে না, মনেও শান্তি থাকবে। শুধুমাত্র যদি আপনারা পদ্ধতিটার পরিবর্তন করেন। যা শিখাচ্ছেন শিখান, সেটা নিয়ে কথা বলি নাই, কীভাবে শিখাবেন সেটা বললাম। আচ্ছা, তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম, এবার আমরা আবার স্ক্রিনে আসি। আচ্ছা, আবার স্ক্রিনে আসি। তো এখানে লিখব শিক্ষকের শিক্ষা কার্যক্রম কীভাবে শিখাবে, সেখানে উনি এই পাঠ পরিকল্পনায় লিখবে, এবং শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রম কীভাবে শিখবে, তারা কি করবে সেটাও এখানে লেখা থাকবে। উদাহরণ দিলে বুঝবেন, একটু অপেক্ষা করেন। আমি প্রথম থেকে যে যশোরের ভাইদের জন্য আমরা শিখাচ্ছি হলো পাঠ পরিকল্পনা কীভাবে তৈরি করতে হয়। এগুলি একটু ভিডিওতে আপনারা দেখে নিন, আমি আর দ্বিতীয়বার বলছি না, সময় অনেক চলে যাবে, বাট একটু ভিডিওতে দেখে নিন। আচ্ছা, এরপরে শিক্ষা উপকরণ, ওই নির্দিষ্ট পাঠ, আপনি 1 ঘন্টার একটা পাঠ প্রদান করবেন, সেটার জন্য আপনার কী কী উপকরণ দরকার, কলম, পেন্সিল, তারপরে খাতা, কাগজ, অন্য কোনো জিনিস, যদি ছবি আঁকার জন্য যদি প্রয়োজন হয়, অথবা যদি প্রতিযোগিতার মতো হয়, যদি মাইকের প্রয়োজন হয়, স্পিকারের প্রয়োজন হয়, সবই লিখতে পারেন। এরপরে পাঠ, ফলাফল, পরিমাপ, নির্ধারণ ও মূল্যায়ন। 1 ঘন্টা শেষে আপনি তাদেরকে যা শিখালেন, তারা যে সেটা শিখেছে, এটার প্রমাণ দিতে হবে আপনাকে। আপনাকে বলছে আমি তাদেরকে অনেক কিছু শিখিয়েছি, 1 ঘন্টায় আমি তাদেরকে একদম আকাশ বাতাস সব শিখিয়ে ফেলেছি। প্রমাণ কোথায়? কোরআনে একটা আয়াত আছে না, যারা যদি সত্যবাদী হতো তাহলে প্রমাণ দিত। খুব সুন্দর একটা আয়াত আছে, যদি তারা যদি সত্যবাদী হয় তাহলে তারা প্রমাণ দিবে। আমি যে 1 ঘন্টায় তাকে কত কিছু শিখালাম, এটা তো আমার ধারণা যে আমি এত কিছু বলেছি, তারা সব শিখে ফেলেছে, কিন্তু আমি প্রমাণ পেশ করতে হবে যে তারা আসলেই শিখেছে। সে মূল্যায়ন করবেন, জিজ্ঞেস করে হোক, আসতেছে সে জিজ্ঞেস কীভাবে আমরা মূল্যায়ন করব। যদি বাড়ির কোনো কাজ দেয়া থাকে পূর্ব পরিকল্পিত, যে এই নির্দিষ্ট পাঠ একটু বেশি জটিল, তার মানে শ্রেণীকক্ষে পড়ানোর পাশাপাশি বাসাতে কিছু কাজ দেওয়া প্রয়োজন, তাহলে সেটা দিতে পারেন।
কোনো মন্তব্য পরামর্শ থাকলে পড়াতে গিয়ে যদি মনে হয় আরে এই জিনিসটা আসলে এরকম ছিল, এটা এরকম করা যেত, ওখানে লিখবেন এইটা এখানে নাই, এটা এখানে ছিল না, এই সেই মন্তব্য থাকবে সেটা লিখবেন। যে শিক্ষক সে একটা স্বাক্ষর করবে, আর ওই প্রতিষ্ঠানে যে পরিচালক, যে শিক্ষা উন্নয়ন, সেটা মোহতামিম হোক আর যেই হোক, এটা আপনারা ঠিক করবেন, সে একটা স্বাক্ষর করবে, একটা সিল দেওয়া হবে আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে। তার মানে যখন ওই সিলটা দেওয়া হবে, তার মানে এই কাগজ অনুযায়ী আপনি পড়ানোর জন্য আপনাকে অনুমতি দেওয়া হলো। এটা হলো একটা লাইসেন্সের মতো। কোনো ক্লাসে ঢোকার আগে এই লাইসেন্স ছাড়া আপনাকে ওই ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। কোনো ভালো প্রতিষ্ঠানে, ইউরোপে যান, আমেরিকা যান, যেখানেই যান, এমনকি মধ্যপ্রাচ্যও আছে, দুবাইতে দেখেছি আমি, কাতারে দেখেছি, তারপরে সৌদি আরবেও দেখেছি আমি। এই ধরনের জিনিসগুলো আপনি তৈরি করে এনে সিল সাপোর্ট দিয়ে যখন আপনাকে এই কাগজটা দেওয়া হবে, তার মানে আপনি শ্রেণীকক্ষে ঢোকার জন্য আপনাকে অনুমতি দেওয়া হলো, নাহলে বাইরে দাঁড়ায় থাকতে হবে। আচ্ছা, এবার আসেন, একটা আমি করেছি অনেক কষ্টে, কারণ আমি তো করে অভ্যস্ত না, আমার তো এগুলো প্রয়োজন হয় না এখন। আগে তো অনেক করেছি, মাঝখানে অনেক দিন করা বন্ধ করেছি, এই জন্য মাথা থেকে চলে গিয়েছে। আপনাদেরকে এখন দেখাই, ভালো করে আপনারা সবাই খেয়াল করবেন, ঠিক আছে? একটা উদাহরণ কীভাবে আমি তৈরি করেছি, এই যে দেখেন, একটু বড় করে নেই তাহলে সুবিধা হবে না। আচ্ছা, তো এটা নাম দিলাম হেল্পেক্স বিদ্যালয়, যাই হোক, এটা শুধুমাত্র নাম দিলাম। পাঠ পরিকল্পনা, ঠিক আছে, শিক্ষাবর্ষ 2021-এর প্রথম সাময়িক আমরা 3-4 মাস করে করে ভাগ করলাম, তিনটা ভাগে ভাগ করলাম পুরো বছরকে। আমরা প্রথম ভাগে আছি। তারিখ আজকে 7 তারিখ 6 মাস 2021, সোমবার। পাঠের সময় 1 ঘন্টা। আমাকে 1 ঘন্টা, 1 মিনিট কম বেশি সময় আপনাকে দেওয়া হবে না। 1 ঘন্টা 1 ঘন্টাই দেওয়া হবে। এই 1 ঘন্টা আপনাকে ওই 50টা বা 100টা বাচ্চার সামনে দাঁড়িয়ে থাকার অনুমতি দেওয়া হবে, এই কাগজের যা লিখেছেন তাতে সিলমোহর দেওয়া সাপেক্ষে। শিক্ষা ঘন্টা, তার মানে আমার যেই পাঠ, সেটা সারা দিনের কততম ঘন্টায়। ধরেন প্রথম পাঠ আমার ছিল না, দ্বিতীয়টা হয়তো অন্য কোনো ওস্তাদ নিয়েছে, তৃতীয়টা হলো গিয়ে আমার, তো আমি তৃতীয় ঘন্টায় যাচ্ছি। শিক্ষকের নাম, আমার নাম জাহিদুর রহমান। মনে করেন যে পদবী জ্যেষ্ঠ শিক্ষক, যেটাকে বলা হয় সিনিয়র টিচার। সিনিয়রের বাংলা হলো জ্যেষ্ঠ। সিনিয়র শব্দটা আমি এখানে, আপনারা সবাই আছেন, দয়া করে আপনাদের কাছে 2 হাত জোর করতেছি, বাংলা ইংরেজি দুইটাকে একসাথে করবেন না। আজকেও আপনারা যেটা জমা দিয়েছেন স্কুল ডে, কি বলে, তারপর হলো গিয়ে এমন মিটিংয়ের শব্দ হলো সভা, ডের বাংলা আছে দিবস। বাংলা হলে বাংলা, ইংরেজি হলে ইংরেজি, আরবি হলে আরবি। ইসলামে ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। ভাষার মধ্যে খিচুড়ি আমরা পাকাবো না, কিছু কিছু জিনিস সেটা ভিন্ন, কিন্তু বাংলা শব্দ যদি থাকে বাংলা শব্দে ব্যবহার করা উচিত। এটা সিনিয়র শিক্ষক আমি লিখতেই পারতাম, কিন্তু কেন লিখবো যদি এটা বাংলা শব্দ আছে। তো জ্যেষ্ঠ শিক্ষক বিভাগ কি, ধরেন ইসলামী শরিয়া। কিন্তু উদাহরণ দিচ্ছি, আমি বলছি না আমি ইসলামী শরিয়ার টিচার, আমি উদাহরণ হিসেবে লিখলাম। তার মানে ইসলামিক শরিয়া মানে আমাদের যে স্কুল, সেই স্কুলের যে আপনার ইসলামী জীবন ব্যবস্থার যে বিভাগটা থাকবে, যেগুলো আমরা ওখানে শিখাবো, সেইটার অধীনে আসলো। কত শ্রেণীর, কোন শ্রেণীর বাচ্চাদেরকে শিখাতে যাচ্ছি? 3য় শ্রেণীর। আচ্ছা, শিক্ষার্থীর সংখ্যা কয়জন? ধরেন ওই নির্দিষ্ট শ্রেণীকক্ষে 100 জন বাচ্চা আছে, ধরেন 50 জন ছেলে, 50 জন মেয়ে, বা 50 জন মেয়ে বা 50 জন ছেলে, যেটাই হোক। পাঠের নাম্বার, এটা হলো বছরের প্রথম, মানে আমি যে ইসলাম শিক্ষা পড়াতে যাচ্ছি, এটা বছরের প্রথম পাঠ। এটা পুরাটা শিখাইতে বইটা শেষ করতে হয়তো আমার 50টা পাঠ লাগবে, সেটা আমি ওভাবে করে তৈরি করে নিব। কত নাম্বার শ্রেণীকক্ষ? তার মানে আমাদের যদি 10টা শ্রেণীকক্ষ থাকে স্কুলের বা ওই বিদ্যালয়ের, তাহলে আমি 3 নম্বরটাতে যাব। শাখার নাম দিলাম, এর আগেও বুঝিয়েছি যে আপনার যদি 200 ছাত্র থাকে 5ম শ্রেণীতে, আপনি যদি শাখা ভাগ করেন, যে 200 ছাত্র তো আর 500 ছাত্র তো আর একসাথে পড়ানো যাবে না, তখন শাখা ভাগ করে পড়াতে হবে। তো সেটা একটা নাম দেন। সাধারণত স্কুলে আমাদের সময় ছিল অসি, মসি, চিত্ত, বৃত্ত, লাল, সাদা, এই গোলাপ, মানে ফুলের নাম দেয়, ফলের নাম দেয়, ইত্যাদি নাম দিয়ে ভাগ করে। তো আমি খেজুরের নাম নিয়েছি আর কি, যে আজোয়া শাখা। সো 3য় শ্রেণীর ধরেন 200 জন ছাত্রছাত্রী আছে, তার মধ্যে 2টা ভাগ করলাম, একটা হলো মরিয়ম শাখা, একটা হলো আজোয়া শাখা। অথবা একটা মনে করেন যে আরও যে কি নাম আছে না, ওই খেজুরের নামে 2টা নাম দিয়ে আপনারা ধরেন গোলাপ শাখা অথবা জবা ফুল ইত্যাদি, জবা শাখা, এরকম করে ভাগ করতে পারেন। আচ্ছা, বিষয় কি? বিষয়ের নাম হলো ইসলাম ও নৈতিক শিক্ষা বা ইসলাম শিক্ষা দিলাম। আচ্ছা, পাঠ্যক্রমের উল্লেখ এখান থেকে খুব ভালো করে বুঝতে হবে। বোঝার জন্য আমরা চলে যাই এখানে। বাংলাদেশের যেই পাঠ্যক্রম, আমি বাংলাদেশের যেই বিদ্যালয়গুলোতে যেগুলো পড়ানো হয়, সেগুলো আমি কালকে সব খুঁজে বের করেছি।
এই যে পাঠ্যক্রম আমরা যদি পাঠ্যসূচি বা পাঠ্যক্রম প্রত্যেকটা বিষয়ের জন্য একটা পাঠ্যক্রম নকশা করা থাকে। বাংলাদেশে আপনি যদি পাঠ্যপুস্তক ও পাঠ্যক্রম যেই আছে ওয়েবসাইট আছে, সেখানে গেলে আপনি এগুলো খুঁজে পাবেন, ঠিক আছে। তো ওরা দিয়ে দিয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা এই বিষয়টায় প্রাইমারি, তার মানে হলো গিয়ে প্রাথমিক যে শ্রেণী 1 থেকে শ্রেণী 5 পর্যন্ত যতটুকু পড়ানো হবে সেটার পাঠ্যক্রমটা তারা পুরোটা এখানে নকশা করে অনলাইনে দিয়ে রেখেছে। সুতরাং ভূমিকাগুলো গেলাম, গিয়ে আমরা একটু বড় করি, দেখেন এখানে কি আছে, আমি কীভাবে তৈরি করেছি। আচ্ছা, আমার লাগবে তৃতীয় শ্রেণী, না? এই যে এখানে দেখেন, এখানে পুরো দেয়া আছে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী। তার মানে ইসলাম এবং নৈতিক শিক্ষা যে পড়াবে প্রত্যেকটা শ্রেণীবিভাগ অনুযায়ী তাদের পাঠ্যক্রম কী হবে, পাঠ্যসূচি কী হবে, খুব স্পষ্ট আকারে তারা লিখে দিয়েছে। যে প্রথম যেই অধ্যায় হবে সেটা হলো ঈমান ও আকাইদ। প্রথম শ্রেণীতে অল্প পড়াবে, দ্বিতীয় শ্রেণীতে আরও একটু বেশি, তৃতীয় শ্রেণীতে স্বাভাবিক। আপনি ঈমান এবং আকাইদ যখন আপনি বড় শ্রেণীকে পড়াবেন আস্তে আস্তে সেটা বৃদ্ধি হবে। তো আমার হলো গিয়ে তৃতীয় শ্রেণী দরকার, ঠিক আছে। তৃতীয় শ্রেণী থেকে প্রথম যে দুইটা, মহান আল্লাহর পরিচয় বলতে পারা এবং তার প্রতি ঈমান আনা, আর হলো দ্বিতীয় আর 1.2 1.2 মহান আল্লাহর স্রষ্টা হিসেবে জানা এবং ঈমান আনা। এই দুইটা জিনিস, এই দুইটা বিষয়, এই দুইটা বিষয়বস্তু আমি পাঠ 1-এর মধ্যে পড়াবো। সেটা আমি কোথায় নিয়ে এসেছি, এই যে দেখেন লিখে রেখেছি, তৃতীয় শ্রেণীর 1.1 1.1 আর 1.2। তার মানে আজকে যেই পড়াটা আমি পড়াচ্ছি সেটা পাঠ্যসূচির কোন বিষয়ের সাথে সম্পর্কিত, কোত্থেকে আসলো সেইটা এখানে লিখতে হবে। প্রত্যেকটা বিষয়ের পৃথিবীর সমস্ত শিক্ষা ব্যবস্থায় এই পাঠ্যক্রমে স্পষ্ট আকারে লেখা থাকে যে কোনটা কোথায় কিভাবে আছে। পাঠ্য বইয়ের নাম কি? ইসলাম এবং নৈতিক শিক্ষা। এই যে এখানে আছে, কোথায়, এই যে ইসলাম ও নৈতিক শিক্ষা, এটা হলো তৃতীয় শ্রেণীর জন্য। সো এটা হলো আমাদের পাঠ্য বই, এটাই আমরা পড়াবো। মানে উদাহরণস্বরূপ বলছি, আপনাদের হয়তো অন্য কিছু থাকতে পারে। আচ্ছা, এরপরে গেল এটা। এরপরে আছে অধ্যায় 1 পৃষ্ঠা 1 আর 2। আমরা যাই এখানে অধ্যায় 1-এর মধ্যে কি আছে, এই যে দেখেন অধ্যায়গুলো দেওয়া আছে, বড় করি। আচ্ছা, ঈমান ও আকাইদ, এটা ছিল প্রথম অধ্যায়। ওই যে দেখেন পাঠ্যক্রমে কিন্তু স্পষ্ট লেখা ছিল, ঠিক আছে। এই যে দেখেন, এটা এই যে দেখেন ঈমান ও আকাইদ, দেখছেন স্পষ্ট লেখা ছিল যে এটা হলো অধ্যায়। এই অধ্যায়ের অধীনে তৃতীয় শ্রেণী প্রথম এই যে দুইটা বিষয়বস্তু। সো এই তৃতীয় শ্রেণীর এখানে আপনি যদি যান তাহলে দেখবেন এই যেখানে আছে আল্লাহর পরিচয়, আল্লাহ যে আমাদের স্রষ্টা। তারপরে নিচে যাবেন, নিচে গিয়ে এই যে আছে আল্লাহর পরিচয় আছে, আল্লাহ আমাদের স্রষ্টা এখানে আছে। এটা প্রথম 2-3 পেজ পর্যন্ত আছে। তো এই পৃষ্ঠা নাম্বারটা আমি লিখে রাখলাম যে 1 আর 2 পৃষ্ঠা আজকে পড়াবো, তাহলে স্পষ্ট হলো। এরপরে আছে কি, পাঠের বিষয়বস্তু, অধ্যায়ের নাম, উপশিরোনাম, ঈমান ও আকাইদ, আল্লাহর পরিচয়, স্রষ্টা, সব সুন্দর করে লিখে রাখলাম। এবার আসেন হলো গিয়ে পাঠের লক্ষ্য, উদ্দেশ্য, গুরুত্ব। এটা কোথায় পাবো? এইটা দেখবেন প্রত্যেকটা কারিকুলামের মধ্যে, এই ইয়ের মধ্যে কি বলে, পাঠ্যসূচির মধ্যে এটা লেখা থাকে। এই যে দেখেন এইখানে আমরা যদি নিচে যাই, নিচে খুব সুন্দর করে আলাদা আলাদা করে দেয়া আছে। তৃতীয় শ্রেণী, আচ্ছা এই যে এখানে প্রথম শ্রেণীরগুলো দরকার নেই আমাদের, দ্বিতীয় শ্রেণীর দরকার, আমরা তৃতীয় শ্রেণীতে যাব। এই যে তৃতীয় শ্রেণী, ঠিক আছে। এই যে এখানে আসলো, এই যে দেখেন তৃতীয় শ্রেণী। এইখানে দেখেন এইখানে স্পষ্ট আকারে লেখা আছে 1.1 1.2 মহান আল্লাহর পরিচয় বলতে পারা ও তার প্রতি ঈমান আনা, মহান আল্লাহকে স্রষ্টা হিসেবে জানা ও ঈমান আনা। তো আমাদের এই পাঠের যে গুরুত্ব এবং লক্ষ্য উদ্দেশ্য হলো যে এই 50টা বা 100টা বাচ্চা তারা আল্লাহ তাআলার পরিচয় জানবে এবং আল্লাহ তাআলার উপরে ঈমান আনবে এবং মহান আল্লাহকে স্রষ্টা হিসেবে জানবে এবং তার প্রতি ঈমান আনবে। তার মানে এই 1 ঘন্টার লক্ষ্য উদ্দেশ্য হলো এই যে তাদেরকে এই বিষয়গুলো জানানো, বোঝানো, এটা হলো গুরুত্ব, এটা হলো লক্ষ্য উদ্দেশ্য। আচ্ছা, যদি তারা এই লক্ষ্য উদ্দেশ্য যদি পূরণ হয়, আপনি যদি 1 ঘন্টা ঠিকমতো তাদেরকে পড়ান, তাহলে পরে তারা কি অর্জন করবে সেইটাও এখানে স্পষ্ট আকারে দেয়া আছে। এই দেখেন লেখা আছে শিখন ফল। শিখন ফলকে এটাকে ইংরেজিতে বলা হয় লার্নিং আউটকাম। তার মানে 1 ঘন্টা পরে, এই যে 10টার সময় আপনি ক্লাসে ঢুকলেন, শ্রেণীকক্ষে ঢুকে 11টার সময় বের হইলেন, 11টার সময় যখন বের হবেন ততক্ষণে এই ঘটনাটা ঘটে যাওয়া উচিত।
কি ঘটবে? মহান আল্লাহর পরিচয় বলতে পারবে এবং তারা ঈমান আনবে। তো তখন 1 ঘন্টা আগেও তারা বলতে পারতো না যে আল্লাহ তাআলার পরিচয় কি। এখন 1 ঘন্টার পরে তাদের যেই অর্জন সেটা হলো তাদেরকে জিজ্ঞেস করলে, আচ্ছা বলো তো আল্লাহ বলতে তুমি কি বুঝো, তখন সে সেটা বলতে পারবে। তারপর ঈমান আনবে, সে বলবে যে আমি আল্লাহর উপরে বিশ্বাস করেছি, সেই এই কাজগুলো সে অর্জন করতে পারবে। এবং দ্বিতীয় যেটা, সেটা কি পারবে? মহান আল্লাহ সকল সৃষ্টির স্রষ্টা এবং তিনি সব কিছু সৃষ্টি করেছেন, পৃথিবী ও আকাশমণ্ডলের মহান স্রষ্টা মহান আল্লাহ, এ কথা বলতে পারবে। তার মানে 1 ঘন্টা আগে আপনি যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলেন, ঠিক 1 ঘন্টা পরে 10টা থেকে শুরু করে 11টা যখন বেজে গেল, যেই না ঘন্টা পড়লো, এর মধ্যেই সে কী করতে পারবে? এই 50 জন বা যে কয়েকজন আছে, সে এই জিনিসগুলা তখন সক্ষম হবে, এই জিনিসগুলো সে করতে পারবে। আচ্ছা, এটা হলো সে এখান থেকে অর্জন হলো। এরপরে দেখেন কিভাবে আমি শিখাবো। প্রথমে গিয়ে সালাম ও কুশল বিনিময় করলাম, এইগুলাও খুব সুন্দর করে দেয়া আছে। আমি বাংলাদেশে ওরা যে এত অর্গানাইজ করেছে আমার আসলে ধারণা ছিল না, খুব সুন্দর করে করেছে ওরা। এ দেখেন, আচ্ছা এইটা হলো ইসলাম ও নৈতিক শিক্ষা 3য় শ্রেণী শিক্ষক সংস্করণ। তার মানে এই বইটা হলো শিক্ষকদের জন্য, একটা বই শিক্ষার্থীদের জন্য, একটা শিক্ষকদের জন্য। শিক্ষকরা কি করবে এইখানে গিয়ে দেখবেন খুব সুন্দর করে ওরা, আমি এটার মধ্যে কি লেখা আছে ভাই আমি সেটা বলতে চাচ্ছি না, ভুল বুঝেন না আবার যে এইখানে এরা ঠিক লিখেছে ভুল লিখেছে না। আমি কন্টেন্ট নিয়ে কথা বলছি না, বিষয়বস্তু না, কিভাবে করবে সেটা নিয়ে কথা বলছি। সুতরাং এখানে কী লিখেছে আমি নিজেও পড়ি নাই, সেটা আমাকে পড়তে হবে। এখন দেখেন যে আপনি কিভাবে শিখাবেন, এইটা ওরা এখানে খুব সুন্দর করে উল্লেখ করে দিয়েছে। এই প্রক্রিয়াগুলো যদি, এরা তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সরকার এগুলো করেছে, আমরা ওদের কাছ থেকে ফরম্যাটগুলো নিয়ে যদি আমরা নিজেদের মতো করি, তাহলে আমাদের তো অনেক কিছু বেঁচে যাবে। এই যে দেখেন, আচ্ছা এটা হলো গিয়ে শিক্ষকদের জন্য যে বইটা থাকবে সেটা। প্রথম অধ্যায়, এখানে দেখেন সব উদ্দেশ্যগুলো লেখা আছে, শিখন ফলগুলো লেখা আছে। এইবার নিচে আসেন, এই দেখেন পাঠ 1, দেখছেন কি সুন্দর করে লেখা আছে। এই যে কী কী উপকরণ লাগবে, এই যে দেখেন এটা পৃষ্ঠা নাম্বার। ঠিক আমি যেভাবে, যে এগুলো কিন্তু দেখার আগেই আমি করেছি, কারণ আমি তো শিখেছিলাম, তো একই জিনিস পুরো পৃথিবীতে একই জিনিস হয়, তো আমি যেভাবে করেছি আমি এখানে খুলে দেখি ওরা ওভাবেই করেছে। বিষয়বস্তু পাঠ্যপুস্তকের পৃষ্ঠা 1 থেকে 2। আচ্ছা, এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি শিখবে, যে লেখা আছে দেখেন 1.1.1, মহান আল্লাহর পরিচয় বলতে পারবে এবং তারপর ঈমান আনবে। কি কি উপকরণ লাগবে? পাঠ শিরোনাম লিখিত কার্ড, একটা বড় একটা কাগজের মধ্যে শিরোনামটা লিখে সবার সামনে দিতে পারেন, অথবা আপনাদের যদি প্রজেক্টর থাকে প্রজেক্টরে দেখাতে পারেন। প্রাকৃতিক দৃশ্য বলি, বাইরে জিজ্ঞেস করলেন, আচ্ছা এই যে দেখো তো গাছ আছে, এই গাছটা কে তৈরি করেছে? আল্লাহ তাআলার পরিচয় শেখানোর জন্য সেটা ব্যবহার করতে পারেন। বিশ্ববিদ্যালয়ের আঙিনা, চারপাশে গাছপালা, গরু ছাগল, যে কোনো কিছু দেখায় সেটা জিজ্ঞেস করতে পারেন। পাঠ্যপুস্তক বই ব্যবহার হবে, চক, তারপরে স্লেট, ডাস্টার, তারপর কোনো বাস্তব মডেল, কোনো গরুর ছবি থাকলে ছবি দেখায়, অথবা কোনো পশু পাখির ছবি দেখায় বলবেন যে এটা এটা এগুলি কে তৈরি করেছে, এগুলি উপকরণ লাগবে। শিখানোর কার্যাবলী, শ্রেণীকক্ষে প্রবেশ করে সালাম দিবেন, এরপরে আপনার এই যে প্রশ্ন করলেন গাছপালা কে সৃষ্টি করেছে সেটা প্রশ্ন করলেন, মানুষকে কে সৃষ্টি করে সেটা প্রশ্ন করলেন, এরপরে বললেন যে আল্লাহর পরিচয় কি, এই জিনিসটা আল্লাহ সম্পর্কে একটা বাক্য লিখো। বিভিন্ন কিছু করা যায়। আমি আপনাকে এত কিছু বলে অযথা আপনাদেরকে বিরক্ত না করে আমি এখানে স্পষ্ট করে দিয়েছি কয়েকটা বিষয়। ওই জিনিসগুলো পাওয়া যায় একদম বিনামূল্যে, আপনারা পড়ে 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 অনেক কিছু জানতে পারবেন। আমি যেটা করছি, আমি ক্লাসে গিয়ে সালাম দিব, কুশল বিনিময় করব, কেমন বাচ্চারা তোমরা কেমন আছো, সবাই কেমন আছে ইত্যাদি। নতুন এবং মজাদার কিছু শেখানোর জন্য শিক্ষার্থীদেরকে মানসিকভাবে প্রস্তুত করা। প্রথমে গিয়েই কুশল বিনিময় করার পরে আমি কি বলবো, আমি বলবো যে বাচ্চারা জানো তোমরা আজকে আমরা অত্যন্ত মজাদার একটা জিনিস শিখবো। কখনো গিয়ে বলবেন না আজকে জিনিসটা অনেক কঠিন, আজকে কিন্তু অঙ্ক অনেক কিন্তু কঠিন, বেশি মনোযোগ দিবা, এই কথাটা কোনোদিন বলবেন না। মনোযোগ বলবেন যে মজাদার শোনার সাথে সাথে বাচ্চাদের পুরো মানে মানে মানসিক বিষয়টাই ঘুরে যাবে। এটা গিয়ে বলবেন আজকে অনেক কিন্তু কঠিন, এই সবাই একদম সোজা হয়ে বসে থাকবে, আজকে অনেক কঠিন একটা জিনিস পড়াবো, এমনি না, এভাবে না। গিয়ে বলবেন আজকে অনেক মজার এবং গুরুত্বপূর্ণ, তোমরা অনেক ভালো একটা জিনিস শিখবা, এটা যদি শিখো তোমরা অনেক কাজে দিবে, তোমরা আল্লাহর পরিচয় জানতে পারবা। চিন্তা করতে পারো, হ্যাঁ তোমরা আল্লাহ চিনো না? ওরা তো 3 বছরের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, তো এগুলো জানে, হ্যাঁ আল্লাহকে তো জানে। তুমি জানো আল্লাহর কি পরিচয়? না তো স্যার জানি না। তো আজকে তোমরা এটা শিখবা। খুব সুন্দর করে তাদেরকে একটা আগ্রহ তৈরি করাবেন।
আজকে আমরা ছবির মাধ্যমে, আজকে আমরা গাছপালার মাধ্যমে ইত্যাদি ইত্যাদি আমরা এটা শিখব। বাচ্চাদেরকে পড়ানো কিন্তু এত সহজ না, এটাকে আপনাকে অনেক বেশি অ্যানিমেটেড, তার মানে আপনার হাত পা নড়তে থাকবে, আপনার চেহারা নড়তে থাকবে, আপনি নড়তে থাকবেন, এখানে বসে বসে এটা ইউনিভার্সিটিতে একটা 30 বছরের লোককে আপনি পড়াচ্ছেন না, সেটা ভিন্ন। আমি বলতেছি যারা ছোট বাচ্চাদের কথা, এদের পড়ানোর প্রক্রিয়া খুবই ভিন্ন। এরপরে পাঠের বিষয়বস্তু স্পষ্ট করে বলা এবং বোর্ডে লেখা, একদম লিখবেন। আজকে আমরা যেই মজাদার জিনিসটি শিখতে যাচ্ছি সেটা হলো আল্লাহর পরিচয়, এবং আমরা শিখতে যাচ্ছি আল্লাহ কেন সব কিছুর স্রষ্টা বা আল্লাহ কি কি সৃষ্টি করেছেন। সুন্দর করে বোর্ডে লিখলেন, তাদেরকে দিয়ে উচ্চারণ করাবেন, এই বাচ্চারা বলো আজকে আমরা কি শিখতে যাচ্ছি, তারা জোরে করে বলবে আল্লাহর পরিচয়। আর কি শিখতে যাচ্ছি, আল্লাহ আমাদের স্রষ্টা। বাস হয়ে গেল, এরকম 2-3 বার বলালেন। তারপরে এরপরে আপনি প্রশ্ন উত্তর বললেন, আচ্ছা বলো তো এই গরু কে সৃষ্টি করেছে, এরকম প্রশ্ন করলেন। তারপরে গল্প একটা জানো এটা গল্প বলি তোমাকে, একটা গল্প বললেন। কোনো কবিতা থাকলে অনেক সময় ছড়া এবং কবিতা থাকে, সেটা বলতে পারেন। এরপরে হলো গিয়ে আরও অনেক পদ্ধতি এবং কৌশল আছে, যেই কৌশলগুলো ব্যবহার করে ছবি হতে পারে, বোর্ড হতে পারে, হাজারো হাজারো জিনিস আছে এবং বেশিরভাগই বিনামূল্যে অনলাইনে পাওয়া যায়। এগুলি আপনাকে হাজার হাজার টাকা খরচ করতে হবে ব্যাপারটা এরকম না, এগুলি শুধুমাত্র ইচ্ছা শক্তির বিষয়। আপনি যদি সত্যিকার অর্থে শিক্ষক হতে চান তাহলে এটা আপনাকে দেওয়া সম্ভব, না হলে আপনার কোমরে ব্যথা, অনেকের অন্তরে ব্যথা, কোমরে ব্যথা, মাথা ব্যথা শুরু হয়ে গেছে অলরেডি এতটুক পর্যন্তই, আর চিন্তা করেন সামনে কি হবে। এরপরে হলো গিয়ে বাচ্চারা কিভাবে শিখবে, এটা হলো আপনি শিখাবেন। এগুলা বাচ্চারা কীভাবে শিখবে, মুখে বারবার উচ্চারণ করাবেন, নিজেদেরকে খাতায় লিখাবেন। আচ্ছা ঠিক আছে এই জিনিসটা লেখো তো। বোর্ডে এসে কোনো একটা বাচ্চাকে ডাক দিয়ে বলবেন, আচ্ছা ঠিক আছে তুমি এসে বোর্ডে লেখো, কে লিখতে পারো বলো তো, কে লিখতে পারবে, বোর্ডে কি লিখতে পারবা। আসবে একজন মেয়ে আসবে, একজন ছেলে আসবে, লিখবে, প্রশ্ন উত্তর দিবে, একজন একজনকে প্রশ্ন করবে। আচ্ছা তুমি তাকে আল্লাহর পরিচয় নিয়ে একটা প্রশ্ন করো, এই তুমি তাকে একটা প্রশ্ন করো, তুমি আমাকে একটা প্রশ্ন করো, আমি তোমাকে একটা প্রশ্ন করি, সেভাবে করে শিখবে। গল্প বলাবেন এসে, আচ্ছা আল্লাহ তাআলাকে নিয়ে তোমার আব্বু আম্মু কোনো যদি গল্প বলে তাহলে এসে আমাদের সাথে বলো। কবিতা বলবে, বাক্য তৈরি করবে, একে অপরের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবে। এই তোমার বন্ধুকে একটা জিনিস শিখাও তো, এরকম অনেকগুলো আছে। আচ্ছা এরপরে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কি কি লাগবে, ওই নির্দিষ্ট জিনিসটা বাচ্চাদেরকে শেখানোর জন্য আপনার কি কি লাগবে আপনার আগে থেকে জানা থাকা উচিত। অবশ্যই জানবেন যে আমি এটা শিখাতে যাচ্ছি। কম্পিউটার শিখাতে গেলে কম্পিউটার লাগবে, কোনো বৈজ্ঞানিক বিষয় শিখাতে গেলে ওই বিষয়গুলো লাগবে, সেটা আপনি জানবেন। তো এখানে আপনি কাগজ কলম, প্রাকৃতিক ছবি, আপনি কিছু ছবি নিয়ে গেলেন, অথবা যদি আপনার প্রজেক্টর থাকে আপনি ছবি দেখালেন, ভিডিও দেখালেন, যেগুলি শরিয়াসম্মত, কোনো সমস্যা নেই, সেগুলো ব্যবহার করতে পারেন। আচ্ছা এরপরে সব শেষে যখন মোটামুটি ক্লাসের পাঠের আর 10 মিনিট বাকি, এই যে আপনি এতক্ষণ যা শিখালেন তারা শিখলো কিনা, বুঝলো কিনা, জানলো কিনা, সেটার জন্য ওই মুহূর্তে একটা মূল্যায়ন করে ফেলবেন, সাথে সাথে পরিমাপ করে ফেলবেন। আচ্ছা তুমি তোমাদের মধ্যে থেকে তুমি দাঁড়াও, আচ্ছা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে তোমাকে এই যে এতক্ষণ পড়ালাম একটা প্রশ্ন করি, বলো তো যে পাখি কৃষি সৃষ্টি করেছে। হ্যাঁ স্যার পাখি, ওস্তাদ পাখি আল্লাহ সৃষ্টি করেছে, আলহামদুলিল্লাহ, তার মানে তার বুঝ হয়েছে। এরপরে মনে করেন যে আরও কয়েকজনকে জিজ্ঞেস করলেন, একটা ছবি দেখালেন, অথবা দেখিয়ে মানে একে অপরের সাথে কথা বলালেন। এরপরে অনুশীলনী এখানে ওরা দিয়ে আছে, যে পিছনে যদি যান প্রত্যেকটার পিছনে শিক্ষকদের জন্য আগে থেকেই এই যে অনুশীলনী তৈরি করা আছে। দেখেন এটা বললো খালিক শব্দের অর্থ কি, সবচেয়ে দয়ালু কে, প্রথম রবির নাম কি, আসমানি কিতাব কয়খানা, সুন্দর করে অনুশীলনী তৈরি করা আছে। আপনিও আপনার পাঠ পরিকল্পনা অনুযায়ী অনুশীলনী তৈরি করে নেবেন, সেগুলি বাচ্চারা কাগজে কলমে লিখবে অথবা তৈরি করবে, যাই করবে করে হয়ে গেল আমাদের। আমরা যে পড়ালাম 1 ঘন্টা পড়ানোর পরে তারা যে শিখেছে সেটা বাস্তবে প্রমাণ তৈরি হয়ে গেল। পূর্ব পরিকল্পিত বাড়ির কাজ আপনারা বললেন, তোমরা কি করবা, তোমাদের আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কোনো সুন্দর কোনো সৃষ্টি, মানুষ অথবা জীবজন্তু ছাড়া কোনো সুন্দর কোনো সৃষ্টি, গাছপালা, পশু পাখি, গাছপালা অথবা কোনো নদী অথবা আকাশ, এরকম কিছু একটা তোমরা এঁকে রং করে নিয়ে আসবা। বাড়ির কাজ অথবা যে কোনো একটা বাড়ির কাজ যদি প্রয়োজন হয়, যদি জটিল বিষয় থাকে তাহলে একটা বাড়ির কাজ দিয়ে দিলেন, যেটা আগে থেকেই পরিকল্পনা করা থাকবে। কোনো মন্তব্যদিকে এই ক্লাসটা নিতে গিয়ে যদি বোঝেন যে আসলে এই জিনিসটা এভাবে না করে এভাবে করতাম, তাহলে এখানে সাথে সাথে লিখে রাখবেন, তাহলে পরবর্তীতে উন্নতি হবে। এই হলো গিয়ে আমাদের বিষয়, ঠিক আছে। এখন আমি আমার ক্যামেরাটা করছি।
আচ্ছা, আচ্ছা, ভিডিওতে তো থাকলোই, আপনারা পরে দেখে নেবেন। আর এত তো আর বিস্তারিত বললে আপনাদের মাথা গরম হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আমি যখন পড়েছিলাম আমাকে 7 দিন ধরে এটা শিখিয়েছে, আপনাদের তো আমি 1 ঘন্টায় শিখালাম। আমাকে 7 দিন ধরে আমাকে এই জিনিস শেখানো হয়েছে। যতদিন পর্যন্ত এটা না শিখেছি আমাদেরকে পড়াতে অনুমতি দেওয়া হয় নাই। আচ্ছা, তো এই ছিল পাঠের পরিকল্পনা। এখন আপনি খুব স্পষ্টভাবে আপনার অন্তর থেকে বলতেছে যে আসলে আদৌ আপনার জন্য শিক্ষকতা একটা ভালো পেশা কি পেশা না। এইটা মাত্র একটা বিষয়ের জন্য, একটা পাঠের জন্য এটা তৈরি করতে হবে আপনাকে। এখন আপনি যদি ইংরেজি পড়ান এবং ইংরেজিতে সারা বছরের জন্য যদি 30টা পাঠ থাকে, তাহলে আপনাকে এরকম 30টা কাগজ তৈরি করতে হবে। আপনি যদি 2-3টা বিষয় পড়ান, ধরেন আপনি ইংরেজি পড়ান, বাংলা পড়ান, অঙ্ক পড়ান, তাহলে প্রত্যেকটার জন্য 30টা করে টোটাল হলো গিয়ে আপনাকে 90টা তৈরি করতে হবে এরকম। এখন কথা হলো গিয়ে এখন বলবেন যে ভাই এটা তো অনেক কঠিন। না, এটা ব্যাপারটা এরকম কঠিন না। একটা জিনিস মজার, সেটা হলো এটা যদি আপনি একবার তৈরি করেন, আপনার এটা সাধারণত বছর পর বছর ব্যবহার করতে পারবেন। ওই বইটা থাকা অবস্থায় বা ওই পাঠ্যক্রম থাকা অবস্থায় এই জিনিসটার আর তেমন কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই, কারণ এগুলো লেখা আছে। আমি যেগুলো তৈরি করে রেখেছি এগুলো আজও কাজে লাগবে আমার। আমি যদি এখন অন্য একটা স্কুলে গিয়ে আবারও পড়ানো শুরু করি, আমার কিন্তু এগুলো বানানোর কোনো প্রয়োজন নেই, কারণ আমি অনেক আগে বানিয়ে রেখেছি, এগুলো এখনও আছে। ওগুলা গিয়ে আমি খালি জমা দিয়ে সিগনেচার নিব, বাস পরের দিন থেকে পড়ানো শুরু করব, কারণ আমি যেহেতু অভিজ্ঞতা আছে আমার। কিন্তু যারা নতুন শিক্ষক, যারা মনে করেন প্রথমবার পড়াতে এসেছে, তাদের এই জিনিসগুলা প্রথম বছরে অনেক সময় নিবে এগুলো করতে, এবং এই জন্য স্কুল থেকে প্রথম বছর অনেক প্রশিক্ষণ দেওয়া হয়, দিয়ে এগুলি সব ঠিকঠাক করে সব কিছু নিয়ে তারপরে আপনাদেরকে শিখানো শিক্ষকদেরকে ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে পাঠানো হয়। যাই হোক, এখন আপনারা এগুলো করবেন কি করবেন না এটা আপনাদের বিষয়। তবে এগুলো যদি না করেন শিক্ষা ব্যবস্থার কোনো মানসম্মত হবে না কোনো দিন। আমাদের যে ইসলামী স্কুলে পড়াতাম আমরা, একজন মুসলিম সে শিক্ষা বিশেষজ্ঞ, তাকে দিয়ে এনে স্কুলটাকে মূল্যায়ন করিয়েছিলাম যে আমাদের স্কুলটা 10-এ কত পাবে, মানে পুরো স্কুলটা। তারা আমাদেরকে, মানে এত ভালো স্কুল, আমাদের স্কুলে পৃথিবীর প্রায় 15টা দেশের ছেলেমেয়েরা পড়তো, একটা দেশের না, পৃথিবীর 15টা দেশের ছেলেমেয়েরা পড়তো। সে আমাদেরকে 10-এ 4 দিয়েছে মাত্র। আমাদের স্কুলকে সে সারা স্কুল ঘুরে 15 দিন স্কুলে থেকে সবার সাথে কথাবার্তা বলে সব কিছু করে তারপরে সেই স্কুলকে মূল্যায়ন করে বলেছে আপনাদের স্কুল 10-এ মাত্র 4 পেয়েছে। এত কিছু করার পরে, সবার সব কিছু রেডি, তারপরেও। এবং আমরা তো খুব অবাক যে কীভাবে এরপরে সে এত মোটা একটা রিপোর্ট দিয়ে গেছে যাওয়ার সময়। তাকে বাংলাদেশি টাকায় 5 লক্ষ টাকা দেওয়া হয়েছিল শুধুমাত্র এই 15 দিনে সেই স্কুলকে মূল্যায়ন করার জন্য। 5 লক্ষ টাকা দিয়েছে। শুধু টাকা না, তাকে যে 15 দিন হোটেলে রেখেছে সেই হোটেলের ভাড়া দিয়েছি আমরা, এবং তাকে যে ইউকে থেকে আনা নেওয়ার জন্য যে প্লেন টিকিট, সেই প্লেন টিকিটও দিয়েছি, প্লেন টিকিটের টাকা দিয়েছি, হোটেলের ভাড়া দিয়েছি, খাওয়ার জন্য টাকা দিয়েছি, এর উপরে 5 লাখ টাকাও দিয়েছি। সে 15 দিন থেকে আমাদেরকে 10-এ 4 দিয়েছে। যাওয়ার সময় এত মোটা একটা রিপোর্ট দিয়ে গিয়েছে ওই মোহতামিম বা প্রিন্সিপালের কাছে গিয়ে, তারপরে সে বিদায় নিয়েছে। এরপরে আমরা বছরের পর বছর সেই রিপোর্ট পড়ে যেখানে সে লাল দাগ দিয়ে গিয়েছে যে এটা এখানে করা হয় না, এটা এখানে নাই, এটা এখানে কম, এখানে বেশি, আমরা প্রায় 2 বছর ধরে তার সমস্ত এই যে পরামর্শগুলো ছিল সেগুলোকে কি করেছি, ঠিক করে এবার আরেকজনকে ডেকেছি, এবার আরেকজনকে দিয়ে মূল্যায়ন করাচ্ছি। সে আলহামদুলিল্লাহ এসে 7 দিয়ে গিয়েছে 2 বছর পরে, সে এসে 7 দিয়ে গিয়েছে। আশা করি এখন ওরা আরও ভালো হবে, এখন 9-এর কাছাকাছি চলে যাবে। প্রায় এই স্কুলটার বয়স হলো গিয়ে 7 বছর থেকে 8 বছর। একটা শিক্ষা প্রতিষ্ঠান 10 বছর না হলে সে জন্মাই না, মানে 10 বছরে সে শিশু। একটা শিক্ষা প্রতিষ্ঠান মূল্যায়ন হবে অন্তত 10 বছর লাগবে তার, আর একটা শিক্ষা ব্যবস্থার মূল্যায়ন হতে 50 বছর সময় লাগে। একটা শিক্ষা ব্যবস্থা আদৌ এটার কি জরুরি কি না, বা এটার কি কোনো প্রয়োজন আছে কি না, 50 বছর সময় লাগে এটা মূল্যায়ন করতে। আর একটা শিক্ষা প্রতিষ্ঠান 10 বছর পরে গিয়ে সে যদি সব ঠিকঠাক মতো করে, তাহলে সে
মোটামুটি প্রাথমিক স্তরের একটা শিক্ষা প্রতিষ্ঠানে মানে আসবে। আর বাকি যা আছে ওগুলো আসলে ওই যে বলে না যে নামে তো অনেক মুসলিম আছে পৃথিবীতে, নামাজ তো পড়ে না, এরকম শিক্ষা প্রতিষ্ঠান বহুত আছে। ওগুলাকে মূল্যায়ন করলে শূন্যও পাবে না, শূন্যও দিবে না ওদেরকে। 10 লিখে কিছু না লিখেই চলে যাবে, শূন্যটাও লিখবে না, এমন অবস্থা। তো যাই হোক, তার মধ্যে একটা সমস্যা ছিল ওই পাঠ পরিকল্পনায়। ওই ভদ্রলোক যাকে আমরা সুযোগ দিয়েছিলাম এসে, সে ক্লাসরুমে গিয়ে পাঠ পরিকল্পনা চেক করেছে। এটা তো একটা বড় সমস্যা ছিল, সবচেয়ে বেশি সমস্যা এখানে খুঁজে পেয়েছে। এবং একই জিনিস দেখা গেছে যে পাঠ পরিকল্পনায় লেখা আছে একটা, আরেকটা পড়াচ্ছে আরেকটা। একটা লেখা আছে, সেটা পড়াচ্ছে না সে। তাকে জিজ্ঞেস করা হলো কেন পড়াচ্ছ না? তো পড়াচ্ছে না, গতকালকে কতগুলো মিস হয়ে গেছে, এগুলো নিয়ে অনেক ঝামেলা হয়েছে। এবং ওই বছর আমার মনে আছে আমাদের 31 জন শিক্ষক ছিল, তার মধ্যে 16 জনকে বহিষ্কার করা হয়েছে ওই বছর। আমি বেঁচে গিয়েছি 31 জন শিক্ষকের মধ্যে ওই বছর ওই রিপোর্টটা আসছে ডিসেম্বরের 31 তারিখের মধ্যে 16 জন নাই। তাদের বিরুদ্ধে অসম্ভব আছে যে ওরা পাঠ পরিকল্পনা ঠিকমতো করে না, যেটা পরিকল্পনা করছে সেটা ঠিকমতো বাস্তবায়ন করে না, এইটা করে না ওইটা করে না, সব বাদ দিয়ে দিয়েছে। 15 দণ্ডিকে ছিল। এখনও বছরে প্রায় 20 ভাগ, প্রত্যেক বছর 20 ভাগ শিক্ষককে বছর শেষে বহিষ্কার করা হয় বিভিন্ন রকম এই সমস্যার কারণে। এই জন্য বললাম যে শিক্ষকতা করা অনেক কঠিন একটা বিষয়। আমি করেছি তো 10, 12, 15 বছর হয়ে গিয়েছে, এই জন্য এখন বিরতি নিয়েছি। মানে আর সহ্য হয় না মাঝে মাঝে, মানে এত প্রেশার থাকে। আমি বলছি যে আমি বাদ দিই, বহুত হয়েছে, 15 বছর পড়াইছে আর না, মানে আর সহ্য হইতেছে না আমার। আমি এই জন্য বাদ দিয়ে দিয়েছি। অনেক প্রেশার। তো এই হলো বিষয়। তবে একটা জিনিস আপনাদেরকে বলে রাখবো, যদি আপনার সত্যি শিক্ষকতায় পেশা যদি আপনার হতে চান, পেশাদার শিক্ষক যদি হতে চান বা শ্রেষ্ঠ শিক্ষক যদি হতে চান, তাহলে এবং আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি আন্তর্জাতিক মানের হতে চায়, তাহলে কোনো একজন শিক্ষক তার পাঠ পরিকল্পনার এই কাগজটা অনুমতি ছাড়া সে যদি ওই শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে, তাহলে 10-এ 0ই দিবে। আমাদের যে পাঠ পরিকল্পনা ছিল না তা না, ছিল। কেন 4 পেয়েছি? কারণ ওই অনুযায়ী কেউ পড়াচ্ছিল না। এখন কে গিয়ে দাঁড়ায় দেখবে? এটা কি সম্ভব যে দাঁড়ায় কি মোহতামিমরা কি সব জায়গায় এক প্রতিষ্ঠানে 50 জন লাগবে মোহতামিম, প্রত্যেকটা শিক্ষকের পাশে দাঁড়ায় দেখবে যে সে পাঠ পরিকল্পনা অনুযায়ী সে পাঠ দিচ্ছে কিনা? মানসিক অনেক সমস্যা থাকে, অনেক মানুষ, সবাই তো আর ভালো না। আর যারা শিক্ষকতা করতে আসে তার উদ্দেশ্য তা না। অনেকে আসে শুধুমাত্র চাকরি নাই, কিছুই করতে পারতেছে না, বাস আইসা বসে আছে, এই। তো এই হলো বিষয়। যদি আমি যে মুফতি সাহেব শুনছে, উনি যদি বলে যে হ্যাঁ ওনারা এই জিনিসগুলা করবে, তাহলে আমি এটা ওনাকে এই সফট কপিটা মানে আমি যেটা তৈরি করেছি দিব। আর যদি না করে তাহলে এটা দিয়ে তো লাভ নেই। কী করবে এত যদি কষ্ট হয়? তবে একটা জিনিস ঠিক, 1 বছর যদি করেন এটা হয়ে যাবে। এটা কিন্তু প্রত্যেক বছর করতে হয় না। একই জিনিস বারবার, যতক্ষণ পর্যন্ত ওই কিতাব পরিবর্তন না হবে, যতক্ষণ পর্যন্ত ওই পাঠ্যক্রম পরিবর্তন না হবে, একই জিনিস আপনি বারবার ব্যবহার করবেন। প্রথম বছরটা অনেক কঠিন। তাহলে কি করতে পারেন? পয়সা খরচ করতে পারেন। 1 কোটি টাকা দিলে এগুলি সব বানায় দিবে, এরকম প্রতিষ্ঠান আছে, আমি নাম দিতে পারি, আপনারা বলতে পারেন সব বানায় দিবে, আপনাদের কিচ্ছু করতে হবে না, এই যে প্রত্যেকটা বানায় দিবে। এরকম প্রতিষ্ঠান পৃথিবীতে আছে, তাদেরকে বলা হয় হলো গিয়ে মানে এডুকেশন কোম্পানি। এরা কি করে? একটা কোম্পানিতে যাবে, তাদেরকে 1 কোটি টাকা দিবেন, তারা পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা কাগজ, প্রত্যেকটা শিক্ষকের জন্য 120টা কাগজ দিয়ে সিল দিয়ে যাবে। শিক্ষকের কাজ হবে হলো গিয়ে নিয়ে খালি পড়াবে। আর যদি 1 কোটি টাকা না থাকে তাহলে কষ্ট করে বানায় নেন। আর যদি তাও না পারেন তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবেন সেটা অ্যাটলিস্ট চিন্তা করেন। 3টার একটা অন্তত পক্ষে করেন। কারণ আপনি আরেকটা শেষ এটা মনে রাখি, যেটা মানুষের অসম্ভব ভুল ধারণা। আপনার একটা পাঠের 1 ঘন্টা না, 1 ঘন্টা মনে করেন, 1 ঘন্টার একটা পাঠ, হ্যাঁ ধরেন 100 জন ছাত্র পড়াচ্ছেন, 100 জন ছাত্রকে পড়াচ্ছেন। ভাই আপনি 1 ঘন্টার পাঠ না, এটা আপনি ভুল চিন্তা করতেছেন, এটা 100 ঘন্টার পাঠ। প্রত্যেকটা ছাত্রের 1 ঘন্টা করে সময় নিচ্ছেন আপনি। এত সোজা না ব্যাপারটা। এই একটা পাঠের জন্য আল্লাহ তাআলার সামনে 100 ঘন্টার জন্য জবাবদিহিতা করতে হবে। শিক্ষকতা করা এত সোজা না। এই জন্য আল্লাহ রাসূলের ওয়ারিস এমনি বলে নাই আলেম ওলামাদেরকে। আমাকে তো বলে নাই আল্লাহ রাসূলের ওয়ারিস, আপনাদেরকে বলেছে, এমনি বলে নাই। কারণ আছে তো এটার জন্য। আল্লাহ রাসূলের ওয়ারিস হতে হলে তো এমনি তো হওয়া যাবে না সেটা। সো আপনি একজন ছাত্রের কাছ থেকে তার জীবন থেকে 1টা ঘন্টা করে নিয়েছেন, আপনি 100 ঘন্টা ব্যবহার করেছেন
100 ঘন্টা সমমানের সময় ব্যবহার করেছেন, তা আপনাকে জবাব দিতে হবে না যে 100 ঘন্টা সমমানের সময়টা যে আপনি ব্যবহার করলেন, 100 জন মানুষের জীবন থেকে 1টা ঘন্টা নিয়ে নিলেন, এইটার বিপরীতে তাকে আপনি কি শিখিয়েছেন, এটা জবাব দিতে হবে না আপনাকে? এটা কীভাবে সম্ভব হয়? আপনাকে বলতে পারতে হবে না, প্রমাণ দিতে হবে না যে আমি 1টা ঘন্টা 100টা ছাত্রকে 100 ঘন্টার সমমান সময়টা যে আমি ব্যয় করলাম, এটার জন্য আমি কি করলাম না, এটা কি জবাব দিতে হবে না? আমাকে না দেন, কাউকেই না দেন, কোনো না কোনো দিন গিয়ে তো আমলনামাটা খোলা হবে। কালকে থেকে আমার ক্লাস আপনি বলে যে ধুর উনি অনেক কথা বলে, বাদ দেন, এত কিছু করা সম্ভব না, হইতেই পারে, অসুবিধা নাই, কিন্তু কোথাও না কোথাও গিয়ে দাঁড়াইতে হবে তো। এই 100 জন এসে যদি বলে যে আমাকে ভুল শিখিয়েছিল, বলেন তো কী অবস্থা হবে? আল্লাহ রাসূল বলছেন না যে সবচেয়ে বড় ব্যাংক্রাফট কোন ব্যক্তি, যে দেউলিয়া কাকে বলে, কিয়ামতের দিন দেউলিয়া কে হবে? যে পাহাড় সমান সোয়াব নিয়ে যাবে, এরপরে সবাই এসে বলবে এই আমার এটা করছে, আমার এটা করছে। বলেন তো আপনার যে 1000 জন শিক্ষার্থী পড়াইলেন, সবাই যদি গিয়ে আপনার যে 1 কেজি করে নেকি নেওয়া শুরু করে, আপনার অবস্থাটা কী হবে? যে উনি আমাকে এটা ভুল পড়াইছে, উনি আমার 1 ঘন্টা সময় নষ্ট করছে, আয়সা পান খাইছে, আয়সা এটা করছে, ওইটা করছে, অথবা গতকালকে বউয়ের সাথে ঝগড়া করে আসছে, আমাদেরকে ঠিকমতো পড়ায় নাই। কী হবে তখন? হিসাবগুলো তো দিতে হবে না ভাই, আমাকে হিসাব দেওয়ার তো দরকার নাই, তাই না? আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াত বলেছে, পলো তোমার আমলনামা, আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আপনি কীরকম শিক্ষক আপনি জানেন না? আপনি তো জানেন, কেউ না জানুক আর না জানুক, আপনি জানেন আর আল্লাহ ভালো জানে। মোহতামিম জানুক আর না জানুক, মোহতামিমের সাথে আপনার খাস সম্পর্ক আছে, আচ্ছা ঠিক আছে, সে আপনাকে কিছু বলে না, আল্লাহ তো বলবে। আল্লাহর সাথে তো খাস সম্পর্ক নেই, আল্লাহর সাথে সবার তাকওয়ার সম্পর্ক। মোহতামিমের সাথে খাস সম্পর্ক থাকতে পারে, এটা হইতেই পারে, অসুবিধা নাই। অথবা কমিটির সাথে আপনার বিশেষ সম্পর্ক থাকতে পারে, হয়তো আপনি মাপ পেয়ে যাবেন এখানে, কিন্তু কিয়ামতের দিন কি হবে? যাক, এই হলো বিষয়। আজকে আমরা এই পর্যন্ত শেষ করব। পরের ক্লাসে আমরা কি শিখব সেটা বলে দিই। পরের ক্লাসে শিখব একটা ছাত্রকে কীভাবে মূল্যায়ন করতে হয়। এই যে হাতে লেখা পরীক্ষা, এখান থেকে ভাই আমাদেরকে বের হইতে হবে। বহুত হয়েছে এটা হলো কি স্মৃতিশক্তির পরীক্ষা। আপনি কি মুখস্থ করে আসছেন, আর অনেক জিনিস আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এটা একটা সূরাতে বলেছেন, মানুষকে পরীক্ষা নেওয়া হবে ওই যে 8টা জিনিস দিয়ে, ন্যূনতম 8টা জিনিস দিয়ে পরীক্ষা নেওয়া হবে। আমি চিন্তা করে বের করেছি যে একটা পরীক্ষার যে পরীক্ষা ব্যবস্থা, এটাকে 8টা উপাদান দিয়ে ভাগ করব। আমি 8টা ভাবে পরীক্ষা নিব, শুধুমাত্র লিখিত পরীক্ষা না। এটা আমি সব বানিয়েছিলাম আমার স্কুলের জন্য। পরের ক্লাসে আপনাকে শিখাবো একটা বাচ্চা, সে যে ঠিকমতো উন্নতি হচ্ছে তার, সে যে পড়তে পারছে, সে যে বুঝতে পারছে, সেটাকে মূল্যায়ন করবেন কিভাবে। আজকে যেটা বললাম সেটা তো আপনি ক্লাসে শেষ 5-10 মিনিট তাকে বিভিন্ন কিছু জিজ্ঞেস করে বুঝে নিলেন যে আমি যা পড়াচ্ছি সেটা সে বুঝলো কি বুঝলো না। কিন্তু 1 বছর পরে যখন তার পরীক্ষা নেওয়ার সময় আসবে, সেই সারা বছরে কি ঘটনাটা ঘটলো, সে কি পরবর্তী শ্রেণীতে যাওয়ার যোগ্য না, সে কি ফেল করবে না পাস করবে, কিভাবে করে আমরা মূল্যায়ন করব যে সে ঠিক রাস্তায় আছে, সেইটার পদ্ধতি আপনাদেরকে শিখাবো পরবর্তী ক্লাসে। এটাকে বলা হয় অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন, ইংরেজিতে বলে অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন। কীভাবে ভাগ করে আমরা পরীক্ষা নিব। মানুষ তো আর বিস্কুট না যে সবাইকে এক পরীক্ষা দেওয়া হয়, এটা হলো সবচেয়ে মুশকিল। মানুষকে মানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য পরীক্ষা আলাদা রেখেছে, আর আমরা কি করি, সব ছাত্রকে একই প্রশ্নকে পরীক্ষা দেয়। আরে ভাই, প্রত্যেকটা মানুষ আলাদা, এইভাবে করে আমরা পরীক্ষা নিই। কীভাবে করে শুধুমাত্র কেউ খাতায় এসে একটা জিনিস লিখতে পারলো আর সে হলো গিয়ে মুমতাজ, আর সে লিখতে পারলো না দেখে সে হলো গিয়ে খারাপ। এই যে পরীক্ষা ব্যবস্থা, এটা ঠিক না। এটা সহজ কিন্তু এটা ঠিক না। কিন্তু এর বাইরে আমরা এমন একটা ইভ্যালুয়েশন সিস্টেম তৈরি করব যেটাকে যৌক্তিক হবে এবং সবার জন্য ভালো হবে, যেটা দিয়ে আসলেই মানুষের কাজে দিবে। এটা হবে আমাদের প্রথম পরবর্তী ক্লাসের বিষয়, ইভ্যালুয়েশন অ্যান্ড অ্যাসেসমেন্ট সিস্টেম। আচ্ছা, এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি বন্ধ করে দিব, রেকর্ডটা বন্ধ করে দিব, তারপরে আপনার প্রশ্ন, কারণ ইউটিউবে সব কিছু থাক আমি চাই না। তো এটাই পর্যন্তই থাক। যারা আপনারা ইউটিউবে দেখছেন তারা সরাসরি ক্লাসের সব সুবিধা তো পাবেন না, আপনারা স্ক্রিনে সব কিছু আছে, আপনারা দয়া করে সেখান থেকে দেখে নেবেন, নিজে তৈরি করে নেবেন, আর এগুলো নিয়ে নিজেরাও পড়াশোনা করবেন। এই জন্য, কারণ যদি সত্যি আপনারা শিক্ষক হতে চান তাহলে এটা হবে, আর যদি না হতে চান তাহলে অটোমেটিক অনেকের এখন চিন্তা আসা শুরু করেছে যে পরবর্তী ব্যবসাটা কি করা যায়, শিক্ষকতা আমাকে দিয়ে হবে না। আপনার অন্তর বলে দিয়েছে আপনাকে, আপনি কি হবেন আর হবেন, আমাকে বলার প্রয়োজন নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।